নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেন্দ্রে কেন্দ্রে, এবং আজকে আমরা এমন একটা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি, গোটা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হচ্ছে 294টা কেন্দ্রে, তার মধ্যে যদি আলাদাভাবে নজর থাকে এমন 5টা কেন্দ্র বাছতে বলা হয়, তাহলে উপরের দিকেই থাকবে সেই কেন্দ্র বহরমপুর। নবাবের কেন্দ্র এই বহরমপুর গত কয়েক বছরে নানান পট পরিবর্তন দেখেছে। বহরমপুর 3 দশকেরও বেশি সময় পর আবারও বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখছে। সেই অধীর রঞ্জন চৌধুরী, যে অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুরের বেতাজ বাদশাহ ছিলেন, এবং সেই অধীর রঞ্জন চৌধুরী যাকে 2024-এর লোকসভা নির্বাচনে অধীর গড়েই পরাজিত হতে হয়। অধীর রঞ্জন চৌধুরী তিনি বিধানসভা নির্বাচনকে বেছে নিয়েছেন এই বহরমপুরের যে হারানো জমি সেটা আবার পুনর্দখল করার জন্য। অন্যদিকে আমরা দেখেছি যে গত কয়েক বছরে বিজেপির উত্থান, আমরা দেখেছি গত নির্বাচনেও বিজেপি এই বিধানসভা কেন্দ্র সেখানে জয়লাভ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যারা এখনো পর্যন্ত বহরমপুর বিধানসভা কেন্দ্রে কখনো জয়লাভ করতে পারেনি, তারাও এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ বাদ যাচ্ছে না এই বহরমপুর কেন্দ্রে প্রচারে, কারণ এই বহরমপুরে এবারের লড়াই শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয়, একটা প্রেস্টিজ ফাইট। আজকাল আমরা একটা শব্দ খুব শুনে থাকি, ওজি। সেই ওজি, কংগ্রেসের ওজি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি পারবেন এই বহরমপুরকে আবারও তার যে জায়গাটা ছিল সেই জায়গাটা পুনরুদ্ধার করতে, নাকি পট পরিবর্তন হবে? আমরা যদি 2024-এর ফলাফল দেখি, 2024-এর বিধানসভা ওয়ারি যে পরিসংখ্যান সেটা দেখলে আমরা দেখব যে বাম কংগ্রেস জোট এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে তাদের লিড ছিল। যদিও অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছিলেন লোকসভা কেন্দ্রে, কিন্তু বিধানসভা হিসেবে এই বহরমপুর বিধানসভায় তাদের লিড ছিল। এবার বাম দাদা প্লিজ নো ভিডিও, নো ভিডিও প্লিজ, আপনাকে বলছি নীল জামা, ভিডিও হবে না প্লিজ। সেই বহরমপুর কেন্দ্রে বাম কংগ্রেস জোট হয়নি, শুধু বহরমপুর নয় গোটা রাজ্যেই হয়নি। তারই বা কতটা ইম্প্যাক্ট হবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন, একদম বাদিক থেকে শুরু করছি, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন রেহান চৌধুরী, তার পাশে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শাখারভ সরকার, আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস তরফ থেকে সঞ্জয় মুখোপাধ্যায়, এবং একদম ডান দিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে দুলাল দত্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকের কাছ থেকেই একটু জানার চেষ্টা করি যে বহরমপুরে এবারের নির্বাচনে তাদের কি প্রত্যাশা। আমি প্রথমে শুরু করি কংগ্রেসকে দিয়ে, রেহানকে দিয়েই, কারণ অধীর গড়ে অধীর রঞ্জন চৌধুরীর জমি ফিরে পাওয়ার লড়াই, প্রেস্টিজ ইস্যু, সম্ভবত জীবনের সেরা বাজিটা লড়তে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। কি মনে হয় কংগ্রেস পুনরুদ্ধার করতে পারবে বহরমপুর? অবশ্যই কংগ্রেস পারবে। এই কারণে জানেন আপনারা সকলেই যে শীত গ্রীষ্ম বর্ষা অধীর চৌধুরী ভরসা, এটা আজকে সারা মুর্শিদাবাদের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে যে এই মুর্শিদাবাদে যদি অধীর রঞ্জন চৌধুরী না থাকে মুর্শিদাবাদের অবস্থা কি হয় সেটা লাস্ট 2.5 বছর থেকে আমরা সেটা বুঝতে পারছি। এবং বহরমপুর বিধানসভা, বহরমপুর লোকসভা অভিভাবকহীন হয়ে পড়েছে। আপনারা জানেন এখানকার যারা এমএলএ ছিল লাস্ট 5 বছরে, কাঞ্চন মৈত্র বিজেপির, তাকে কিন্তু দেখা যায়নি, বা আমরা এটাও দেখিনি যে তারা তৃণমূলের সঙ্গে নাকি বিরাট আন্দোলন করে। তো সেই কাঞ্চন মৈত্রকে আমরা কোথায় দেখেছি যে শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমরা ডাইরেক্ট কোনো ফাইটে আমরা কিন্তু তাকে দেখিনি। আর অন্যদিকে যেটা তৃণমূল প্রার্থী, তার সম্বন্ধে আপনারা যদি বহরমপুরে যান, অলিতে গলিতে একটা নিউট্রাল সার্ভে করুন, আপনারা বুঝে যাবেন যে তার প্রতি মানুষের চিন্তাধারা কি আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর মানুষ উপলব্ধি করছে যে বহরমপুরকে বাঁচাতে গেলে অধীর রঞ্জন চৌধুরীকে দরকার। একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করে অধীর রঞ্জন চৌধুরীকে হারানো হয়েছিল, সারা বাংলা এটা জানে। আমি এই প্রসঙ্গে আসবো রেহান।
খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা তুলেছে রেহান। আমরা 2024-এর নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর যে পরাজয়, আমরা নির্বাচনের আগেও দেখেছি যখন প্রচার করেছেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি অভিযোগ করেছেন যে খুব সচেতনভাবে পোলারাইজেশন পলিটিক্সের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে, এবং পরবর্তীকালেও এই অভিযোগ উঠেছে যে মেরুকরণ, ইউসুফ পাঠানকে উড়িয়ে এনে এখানে একদম মেরুকরণের রাজনীতি করা হয়েছে কিনা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করতে। আমি সে প্রসঙ্গে আসবো, আমি শাখারভ সরকারের কাছে আসবো। শাখারভদা কি মনে হয় যে এই আসন ধরে রাখতে পারবেন? কারণ এবার এই আসনের ফাইট অনেক বেশি ইন্টারেস্টিং, এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 3 দশক পর তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেফিনেটলি এটা তো ম্যাটার করবে। সকলকে আমি প্রথমে জানাই আজকের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি ঠিক বুঝতে পারছি না আজকের প্রোগ্রামটা কি, মানে অধীর কেন্দ্রিক, অধীর চৌধুরীর কোনো একটা শো কিনা আমার জানা নেই। বারবার একটি নামই বারবার হাইলাইট করা হচ্ছে। আমার এখানে কংগ্রেসের বন্ধু বললেন শীত বর্ষা ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা অধীর চৌধুরী ভরসা উনি বললেন। উনি জানেন না যে এখন অধীরবাবু 2000 টাকায় রূপান্তরিত হয়েছে। তার মানে 2000 টাকা খুব সুন্দর একজন মিউজিয়াম বা কেউ টেবিলের কাছের তলায় রেখে দেয়, বাজারে এখন অচল। ঠিক মুর্শিদাবাদ জেলাতেও উনি একই রূপ হয়েছেন, ওনার সব আছে কিন্তু ভোট নেই। আর উনি যেটা বারবার বলছিলেন, এক এক করে আমি সবার কাছে আসবো, আপনাকেও আনইন্টারাপ্টেড বলতে দিয়েছি, আনইন্টারাপ্টেড সবাই বলবেন। উনি যেটা বলছিলেন যে বিজেপির এমএলএ কে দেখা যায় না এবং অধীরবাবুকে মেরুকরণ করে এই জেলায় হারানো হয়েছে। আমরা হয়তো ভুলে গেছি সাপুরিয়ার মৃত্যু সাপের হাতেই হয়, সাপের কাটেই কিন্তু সাপুরিয়ার মৃত্যুটা হয়। কারণ এই মুর্শিদাবাদ জেলা, আজকে আমরা যে কক্ষে আজকে এই সভা করছি বা যে শোটা করছি, এই জেলা পরিষদে প্রথম যদি কোনো সংখ্যালঘু সভাধিপতি করা হয় তার নাম অধীর রঞ্জন চৌধুরী করেছিলেন সিদ্দিকা বেগম। আমি এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটাও তো ঠিক যে যে সুব্রত মৈত্র, কাঞ্চন মৈত্র, যিনি আপনাদের, আমি প্রশ্ন করতে পারি, আমি প্রশ্ন করতে পারি, এটা আমার ডিসকাশন। সেটা হচ্ছে যে এই সুব্রত মৈত্রকেও প্রথম ভোটের রাজনীতিতে অধীর রঞ্জন চৌধুরী এনেছিলেন বলে তো শোনা যায়। এই ঘুরে ফেরে অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর নিয়ে আলোচনা করলে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আলোচনা করতেই হবে শাখারভদা। আরে এখন অচল পয়সা দাম নেই দিদি ভাই, 2000 টাকা বাজারে চলবে না। আপনি এমনি দিতে গেলে বাজারে কেউ 2000 টাকা নেবে না, এটা কেন আপনি মানতে পারছেন না? অধীর বাবুই তো এখানে মেরুকরণের রাজনীতি বললেন। অধীর বাবুই তো সিদ্দিকা বেগমকে প্রথম জেলা পরিষদ সভাধিপতি করেছিলেন। বহরমপুর শহরে প্রথম বাবুল কবিরকে প্রথম তিনি পৌরসভার চেয়ারম্যান করেছিলেন। মেরুকরণের তাস তো প্রথম খেলেছিলেন, আজকের দিনেও মেরুকরণের তাস খেলছেন। মুর্শিদাবাদ জেলা 22টা জেলা বিধানসভা সিট আছে। অধীরবাবু বলুক তো আজকে লালবাগের মতো জায়গায় তিনি কি ধরনের ক্যান্ডিডেট দিয়েছেন? আজকে বলুন তো কাঁদির মতো জায়গায় কি ধরনের ক্যান্ডিডেট দিয়েছে? এখন এই নামগুলো যদি বলি তাহলে আপনি বলবেন বিজেপি সাম্প্রদায়িক। সকলের দাঁড়ানো সাথে সব জায়গায় নিশ্চয়, কিন্তু আপনি অন্য জায়গায় দাঁড়াবেন। সিপিএম কোনোদিন ডমকলের মতো জায়গায় চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে? সিপিএম কোনোদিন এই বহরমপুর লোকসভায় প্রমথোষ ব্যানার্জির জায়গায় আনিসুর রহমানকে দাঁড় করিয়েছে? এটা বাস্তবকে স্বীকার করতে হবে। আমার এখানে একটা প্রশ্ন, যে রাজ্যে 30% কাছাকাছি সংখ্যালঘু মানুষ রয়েছেন, সেই রাজ্যে 294টা আসনে আপনারা কোনো সংখ্যালঘু ক্যান্ডিডেট দেননি বলে কেউ, কোনো পার্টি, সেটা সিপিআইএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, যদি সংখ্যালঘু ক্যান্ডিডেট দেন সেটা সঙ্গে সঙ্গে আমি সংখ্যালঘু ক্যান্ডিডেট বলতে পারিনি তো। আমি কি বললাম? আমি বললাম ডমকল আনিসুর রহমান প্রযোজ্য, এক সেকেন্ড, কিন্তু বহরমপুর শহরে কিন্তু নিপন চৌধুরী প্রযোজ্য। এটা সিপিএম বরাবর চালু করে এসছে। আমি এ প্রসঙ্গে সঞ্জয় বাবু এবং দুলাল বাবুর কাছেও আসবো। তার আগে একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান বহরমপুর থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর।
দেখছেন ভোটের ক্যারাভান বহরমপুর থেকে সরাসরি। আজকে বাংলা নববর্ষের দিন এবং সেদিন আমরা চলে এসেছি ভোটের ক্যারাভান নিয়ে বহরমপুর কেন্দ্রে। এবং এখানেই আমি একটু জানার চেষ্টা করি সঞ্জয় বাবুর কাছে, যে সঞ্জয় বাবু, এই বহরমপুর কেন্দ্র আপনাদের পক্ষে কখনোই রায় দেয়নি, এবার কি এক্সপেক্ট, নাড়ুগোপাল মুখোপাধ্যায় আপনাদের এবারের ক্যান্ডিডেট, কি এক্সপেক্ট করছেন? আপনাকে এবং উপস্থিত সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। এখন আমরা তো সর্বান্তকরণে এটাই চাইছি এবং এটাই ভবিতব্য যে নাড়ুগোপাল মুখার্জি এবার বিপুল ভোটে জয়যুক্ত হবে 72 বহরমপুর বিধানসভা কেন্দ্রে। আমরা লেটেস্ট দুটো পরিসংখ্যান যদি দেখি, 2021-এ সেখানে জয়ী হয়েছিলেন সুব্রত মৈত্র, বিজেপির ক্যান্ডিডেট, এবং 2024-এর যদি পরিসংখ্যান দেখি বিধানসভা ওয়াইজ, যেটা আমি আগেও বললাম, সেখানে বাম কংগ্রেস জোট এগিয়ে। তাহলে এতটা কনফিডেন্ট হচ্ছেন কি করে? হচ্ছে এই কারণে আমরা যে এটা ঘটনা যে 2021 সালে সুব্রত মৈত্র জিতেছিলেন বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু তার পরবর্তী 5 বছর বহরমপুরের মানুষ তাকে এমএলএ কম, নাড়ুগোপাল মুখার্জিকে এমএলএ বলে বেশি ভেবেছেন এবং গোটা বহরমপুর 28টি ওয়ার্ড এবং 5টি অঞ্চল জুড়ে নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছেছে, আমরা অন্য কোনো হানাহানি বা আর কিছু নেগেটিভ কোনো চিন্তা বা কথাবার্তার দিকে যাবই না। যে আমাদের একটি বার্তা যে 2021 সালে জিতলেন বিজেপির বিধায়ক, কিন্তু পরবর্তী 5 বছর তৃণমূল কংগ্রেসের হয়ে নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে যেভাবে মমতা ব্যানার্জির আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প উন্নয়ন যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, তার জন্যই আমরা কনফিডেন্ট। আমার একটাই প্রশ্ন এখানে, যে যদি উন্নয়ন নিয়ে আপনাদের এতটাই ভরসা থাকে, উন্নয়ন নিয়ে আপনাদের এতটাই আত্মবিশ্বাস থাকে, তাহলে অধীর রঞ্জন চৌধুরী এবং কখনো সুব্রত মৈত্র যখন প্রচারে যাচ্ছেন তখন ওরকম ভাবে সংঘবদ্ধ গো ব্যাক স্লোগান, প্রচারে বাধা, এগুলোর প্রয়োজন হচ্ছে কেন? না, শুরুটা তো হচ্ছে যেমন আমার ওয়ার্ডেই শুরুটা হয়েছিল, যে আমাদের ছেলেরা বা প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকাল থেকে কর্মসূচি থাকছে। এখন কংগ্রেসের পক্ষ থেকে প্রথম যেটা শুরু, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছিল বলে আমরা মনে করছি। আমরা নিজেরা খুব শান্ত থেকেই সেটা ট্যাকল করা হয়েছে এবং আমরা তো জানি, বহরমপুরের মানুষ জানে যে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যখন কংগ্রেস বহরমপুরে চলতো, মিউনিসিপ্যালিটি চলতো, বিধানসভা চলতো, সেই সময় অন্ধকারের বহরমপুর, রাস্তা ভাঙা বহরমপুর, লাইট না থাকা বহরমপুর, এই বহরমপুরকে এবং খুন জখমের বহরমপুরকে মানুষ দেখেছে। আর তার পরবর্তী সময়ে নাড়ুগোপাল মুখার্জি যখন দায়িত্বে এসেছেন, তখন ঝাঁচকচকে বহরমপুর, সুন্দর রাস্তাঘাট, আলো, সেফটি, সিকিউরিটি, কোনো ধরনের হ্যারাসমেন্ট নেই, এই বহরমপুরকেও মানুষ দেখছে। অতএব এই কম্প্যারিজন মানুষের মধ্যে ঢুকে গেছে। আমরা যে বিভিন্ন জায়গায় ভোট প্রচারে যাচ্ছি, প্রচুর সাড়া পাচ্ছি। আমরা কংগ্রেসকে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না, কারণ যে মানুষটি প্রতিদ্বন্দ্বী ভাবছেন বিজেপিকে, মানে যেহেতু আমাদের রানিং এমএলএ বিজেপির, অতএব আমরা তো মানে নীতিগত লড়াই অবশ্যই আমাদের বিজেপির সাথে। একটু আস্তে প্লিজ, যারা যারা বসছেন প্লিজ এসে বসুন, কিন্তু প্লিজ দেখুন শোটা তো চলছে, প্লিজ একটু কথাটা কম বলুন। কারণ বিজেপির বাংলা দখল করবার যে চক্রান্ত, যেটা আর্থিক বঞ্চনা, এসআইআর, এই রকমের এক রাতে, আমি আসবো এই প্রসঙ্গে ডেফিনেটলি। যে ইস্যুগুলো যেগুলো সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার কি প্রভাব পড়ে বহরমপুরে পড়তে পারে, সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো। আমি তার আগে একটু দুলালবাবুর কাছে আসি। দুলালবাবু, খুব ইন্টারেস্টিং এই বহরমপুর কেন্দ্র, কারণ এই বহরমপুরে যে অধীর রঞ্জন চৌধুরীকে কোট আন কোট টাইট দেওয়ার জন্য আপনাদের আমলে আপনারা কোনো চেষ্টার কসুর করেননি, সেই বহরমপুর তারপর দেখেছে যে জোটের অন্যতম প্রবক্তা, মূল প্রবক্তা তিনি অধীর চৌধুরী। এমনকি 2024-এ তিনি নমিনেশন দিতে যাচ্ছেন, মোহাম্মদ সেলিমের নমিনেশনে তিনি যাচ্ছেন, গলায় সিপিআইএম এর উত্তরীয় পড়ছেন, সেটাও দেখেছে। কিন্তু আপনাদের লাভের লাভ কিছুই হয়নি, যে কারণে 2026-এ দাঁড়িয়ে জোট ছাড়া আলাদা আলাদাভাবে আপনারা লড়াই লড়ছেন। আমার প্রশ্ন, যে সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা কি করতে পারবেন? নমস্কার সবাইকে। আজকে পয়লা বৈশাখ,
সারা বছর সবারই ভালো কাটুক, এটাই চাইবো। অধীরবাবু জিতবেন কি জিতবেন না সেই বিষয়টা আমার পক্ষে তো বলা সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবেই সারা রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাত করতে চেয়েছি, এটা আমাদের প্রধান এজেন্ডা। বহরমপুর তার মধ্যে ব্যতিক্রম নয়। আর তৃণমূলের এই রাজ্যে এতদিন থাকতে পারতো না যদি দিল্লিতে বিজেপি সরকার ছাতা হয়ে না থাকে। সমস্ত বিষয়ই ছাতা হচ্ছে বিজেপি। বিজেপি আছে বলেই তৃণমূল এতদিন পশ্চিমবাংলায় আছে। এটা পশ্চিমবাংলার এটাই যদি ভবিতব্য হয় তাহলে তো যতদিন বিজেপি কেন্দ্রে আছে আপনাদের ভোটে লড়াই উচিত নয়। তা কেন হবে? যদি আপনি কারণ মেনেই নেন ভোটের- যে বিজেপি নাকি তৃণমূল কংগ্রেসকে ছাতা হয়ে থাকছে, তাহলে তাহলে আর অকারণ নির্বাচন করছেন কেন? সিদ্ধান্ত তো নেবে মানুষ। আমরা তাহলে ভরসা মানুষই সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের সিদ্ধান্ত নিয়ে আপনাদের শূন্য করেছে, হ্যাঁ। এটাও তাহলে অ্যাকসেপ্ট করুন। অবশ্যই অবশ্যই আমরা শূন্যে আমরা ভয় পাই না। আমাদের শূন্য নিয়ে আমাদের বিপরীতে যারা আছে তাদের ভয়। একটু খেয়াল করে দেখবেন আপনাদের মিডিয়াগুলোতে, আমাদের কোনো ভয় নেই। আমরা আমাদের দিক থেকে চেয়েছিলাম যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে নিয়ে একসাথে লড়তে। আমি যদি খুব ভুল না করি 2019-এ লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেস আসন সমঝোতা হয়নি, কিন্তু সেখানে একটা জেস্চার হিসেবে যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এগেনস্টে কংগ্রেস প্রার্থী দেয়নি এবং বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে সিপিআইএম প্রার্থী দেয়নি, যদিও পরে আরএসপির একজন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ইফ আই এম নট রং। তো এবার কিন্তু আমরা সেরকম জেস্চার দেখতে পাচ্ছি কি? প্রশ্নটা নিয়ে এভাবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা বিজেপি তৃণমূলকে এই রাজ্যের সমস্ত সিটে শক্ত লড়াইয়ের সামনে আনতে চাই। আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান বহরমপুর থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বহরমপুর থেকে সরাসরি। আমি শাখারফদার কাছে আসি। শাখারফদা, আপনি এই সুব্রত মৈত্রের যে গত 5 বছরের যে বিধায়ক হিসেবে তার দায়িত্বভার পালন করেছেন, আপনি বলুন যে কোন বিষয়গুলো কি কি তিনি করেছেন যেগুলোকে সামনে রেখে আপনারা ভোট চাইতে যাচ্ছেন? কারণ একটু আগে সঞ্জয় মুখার্জি তিনি অভিযোগ করেছেন যে যা উন্নতি করার পুরসভার চেয়ারম্যান হিসেবে নারুগোপাল মুখার্জি করেছেন আপনাদের, এবং একটু আগে রেহানও বলছিল যে সুব্রত মৈত্রকে নাকি সেভাবে তার উপস্থিতি দেখাই যায় না। হ্যাঁ, উনি যেখানে শেষ করলেন যে মুর্শিদাবাদে নাড়ুবাবু বহরমপুর শহরে নিরাপত্তা দিয়েছেন, এখানে ঝা চকচকে রাস্তা করেছেন, লাইট করেছেন, উন্নয়নের জোয়ার এনেছেন, কিন্তু অবশ্যই এনেছেন নিরাপত্তা বলতে আমরা বহরমপুর গোড়াবাজারে সন্ধ্যা না লাগতেই মালদার আমার পাশের জেলার একটা ছাত্রীকে খুন হতে দেখলাম, এটা একটা উন্নয়ন। আমরা দেখলাম কাদায়ে একটা আবাসিকে মা, ছেলে এবং ঠাকমা একই পরিবারের 3 জনকে খুন হতে দেখলাম, এটা একটা উন্নয়ন। ওনার বলা উচিত ছিল ম্যাডাম এক সেকেন্ড, ম্যাডাম কি অসুবিধা হয়েছে কিছু? প্লিজ বসুন না জায়গায়, প্লিজ। ওনার বলা উচিত ছিল বহরমপুর শহরের উন্নয়ন মানে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, মানে শহর সংলগ্ন এবং শহরের মধ্যেও বড় বড় জলাশয়গুলো ভরাট করেছি, ফ্ল্যাট কন্ট্রাক্টরদের কাছ থেকে মোটা অঙ্কের পৌরসভার ট্যাক্সের নাম করে টাকা নিয়েছি, এগুলো তো উন্নয়ন। ওনার বলা উচিত ছিল। উত্তর নেই সঞ্জয় বাবু। আচ্ছা, সবকটা মাইক অনই আছে, টেস্ট করতে হবে না। আচ্ছা, এই কথাটা দীর্ঘদিন ধরেই বিজেপির বন্ধুরা বা বিরোধীরা চালিয়ে আসছে, জনগণরাও বলছেন। বলতে দিন শাখারফদা প্লিজ, যাই হোক। এক এক করে। কিন্তু নগরায়নকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন
গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ বহরমপুর মুখী। তা সেই বহরমপুর মুখী মানুষকে জায়গা দিতে গেলে এখানে ফ্ল্যাট করতে হবে, খুব স্বাভাবিকভাবেই ফ্ল্যাট বাড়ছে এবং সেই ফ্ল্যাট বাড়ার সাথে সাথে বাকি যা যা আনুষঙ্গিক যে জায়গাগুলোতে উনি বললেন যে জলা জমিয়ে ফ্ল্যাট করতে হচ্ছে, তো জলা জমিয়ে ফ্ল্যাট করবার উদাহরণ উনি একটা দিলে ভালো হয়। কিন্তু এখনো কেস চলছে। এক এক করে সাকারত please এক এক করে। আচ্ছা, মোটের ওপর চেয়েছেন। যে এই গোটা মুর্শিদাবাদ জেলার মানুষের চাপ সামলাতে গিয়ে বহরমপুরে ফ্ল্যাট হচ্ছে, কিন্তু সেটা পরিকল্পিতভাবেই হচ্ছে এবং এটা কোথায় কোন জায়গায় ফ্ল্যাটগুলো হলে ভালো হয়। এই যে জল জমার যে সমস্যাটা বললেন, জল জমার সমস্যাটা গত বছরেই একটা সিস্টেম চালু করে অনেক জায়গার জল জমাকে আমরা সঞ্জয়বাবু, আমার এখানে একটা প্রশ্ন শাখারব দা, যদিও শাখারব দা আবার বলবেন যে অধীর চৌধুরী ময় আলোচনা হচ্ছে ঘটনাচক্রে বহরমপুর এবং অধীর রঞ্জন চৌধুরী বছরের পর বছর এতটাই সমার্থক হয়ে থেকেছে যে যে কোনো আলোচনা করলে অধীর চৌধুরীর প্রসঙ্গ উঠবেই। এবার এখানে সঞ্জয়বাবু প্রশ্ন হচ্ছে, বহরমপুর নিয়ে অধীর রঞ্জন চৌধুরী নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে, নানান কাহিনী শোনা যায়। সেখানে দাঁড়িয়ে বহরমপুরে কান পাতলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যখন এখানে দোর্দণ্ড প্রতাপ হিসেবে রয়েছেন, সেই সময় এখানে মহিলাদের সুরক্ষার বিষয়টা অনেকেই বলেন, যখনই একান্তে কথা হয় যে অধীর রঞ্জন চৌধুরীর সময় কেউ এটা ইফটিজিং করতো না। এটা কি তাহলে তারা মিথ্যে বলেন? না, এটা বহরমপুর শহরের কালচার। এটা অধীর রঞ্জন চৌধুরীর সময় বা এখনকার সময় বলে নয়, এটা বহরমপুরের মানুষ। শাখারব দা যেটা বললেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে একজন ছাত্রীকে একদম ভরা সন্ধে খুন করা হলো। না, সেটা তো শুধু বহরমপুর কেন, এই ধরনের ইনসিডেন্ট গোটা বাংলায় হচ্ছে। গোটা বাংলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়ে আপনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি যান, আমাদের বাংলার মানুষ কিভাবে বাইরে গিয়ে হেকল্ড হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, খুন হচ্ছেন, সেটা শাখারব দা তার জবাব দেবেন। আর বাকি থাকলো ওই একটি বা দুটি ইনসিডেন্ট, এটা আমরা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছি এবং তার যোগ্য শাস্তি পেয়ে গেছে। আমি একটু রেহানের কাছে আসি। রেহান, একটু আগে শাখারব দা যেটা বলছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী এখন অবসলিট হয়ে গেছে। আমরা দেখছি নারুগোপাল মুখার্জিরও রাজনীতিতে যে তার প্রবেশ, সেটা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই। সেই নারুগোপাল চৌধুরীও বলছেন যে তিনি সত্তরোর্ধ হয়ে গেছেন, তিনি যদি এখন তার কথা মতো কোট আনকোট গুন্ডামি করতে চায় তাহলে তার পাল্টা তাকে ফেস করতে হবে। আমরা দেখছি অধীর রঞ্জন চৌধুরী তিনি যখন কোথাও যাচ্ছেন সেখানে গো ব্যাক স্লোগান উঠছে। সত্যি কি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের আম মানুষ যারা, তাদের কাছেও জনপ্রিয়তা হারাচ্ছেন? একদমই নয়, এটা একদমই ভুল কথা। কারণ তারা যেটা বলছে আজকে বিজেপি বা তৃণমূল যে অধীর রঞ্জন চৌধুরী 3 নম্বরে আছেন, এটা সম্পূর্ণ ভুল। এই কারণ কি তৃণমূলকে যখন কোনো আক্রমণ করতে হচ্ছে তখন সে বিজেপিকে আক্রমণ করছে না। এখানে কংগ্রেসের সবাই তাদেরকে ঢুকতে হচ্ছে, কংগ্রেসের সমর্থকদেরকে মারতে হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের 2 জন কর্মীর ওপর আঘাত করা হলো। তাহলে কংগ্রেসে কেন বারবার আক্রমণ করছে, এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে। যদি এতই আলোচিত বিষয় বিজেপি হয়, বিজেপির যদি এতই তৃণমূলকে নিয়ে ভয় ভাই, তারা কিন্তু কেউ কাউকে আক্রমণ করছে না। মেন আক্রমণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এখানেই প্রমাণিত হচ্ছে যে বহরমপুরের মানুষ অধীর চৌধুরীকে চাইছে এবং অধীর চৌধুরীকে কিভাবে হারানো হয়েছে সেই গল্প আমরা সকলেই জানি। এবং যেটা বলছেন যে সমগ্র পৌরসভার উন্নয়ন নাকি অধীর রঞ্জন চৌধুরীর আমলে হয়নি, সমস্ত উন্নয়ন নাকি তৃণমূলের এই সময় হয়েছে, তো এটা একদম ভুল ধারণা। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন যে বহরমপুর পৌরসভা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। কেউ হয়তো ভয়ে বলবে না, সেটা আলাদা ব্যাপার। ঠান্ডা মাথায় গিয়ে যদি বলা হয় যে তোর কোনো ভয় নাই বল, এই তৃণমূলের যারা নেতা বা কর্মী আছে তারাই কিন্তু মুখ খুলে অনেক কিছু দেখতে পাবেন। এখন বলছে যে নগরায়ণ হয়েছে, নানা রকমের ফ্ল্যাট তৈরি হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা যে পৌর আইন, সেই আইন অনুযায়ী দেখবেন যে 16 ফিটের রাস্তা হলেই কিন্তু ফ্ল্যাটের পারমিশন পাওয়া যায়। এই বহরমপুরে অনেক ফ্ল্যাট আপনারা দেখতে পাবেন যে 7 ফিট 8 ফিট সামনে রাস্তা, তার উপরও ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। কি করে হচ্ছে, কোথায় সেই টাকা যাচ্ছে, প্রশ্ন করতে হবে। এবং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে পশ্চিমবাংলা যে পিছিয়ে, চিকিৎসা ক্ষেত্রে আপনারা যান, স্বাস্থ্য ক্ষেত্রে যান, সব দিক দিয়ে পিছিয়ে। আমি পোলারাইজেশন প্রশ্নে আমরা দেখলাম যে পোলারাইজেশন প্রশ্নে ব্যাট ধরলেন শাখারব দা, কিন্তু আমি সঞ্জয় মুখার্জির কাছে এবার এই প্রশ্নটা নিয়ে যাব। আমি প্রথম বলিনি, উনিই বলেছেন প্রথম অধীর বাবুকে পোলারাইজেশন করে হারানো হয়েছে। কাউন্টারে আপনি ব্যাট ধরেছেন।
সেটার কাউন্টারে আপনি ব্যাট ধরেছেন। আবার বললেন অধীর বাবুকে নাকি আচ্ছা, 3 নম্বরে, আমি কিন্তু বলিনি 3 আচ্ছা, নম্বরে। এক সেকেন্ড, রেহান। 3 নম্বরে নাড়ুবাবু দেবেন না অধীর বাবু দেবেন সেটা যেহেতু তৃণমূলের যে আচ্ছা, ব্যক্তি আছে রেহান শাখারবদা দুজনকে বিরত করছি। আমি সঞ্জয় বাবুর কাছে আমার এখানেই প্রশ্ন, যে ইউসুফ পাঠানকে এনে পোলারাইজেশনের পথ বেছে নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে পরাস্ত করা, এই অভিযোগ অস্বীকার করতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, নারুগোপাল মুখার্জি আপনাদের বিধানসভার ক্যান্ডিডেট। নারুগোপাল মুখার্জি তিনি পুরসভার চেয়ারম্যান হিসেবে কি পরিষেবা দিয়েছেন তার উপর দাঁড়িয়ে ভোট হবে কি হবে না, এটা ডেফিনেটলি এটা আলোচ্য বিষয় হতে পারে। বাট এই 2 বছরে ইউসুফ পাঠানের কন্ট্রিবিউশনটা কি একটু বলবেন? ইউসুফ পাঠানকে একটা মানে এই কথাই ভাসিয়ে দেওয়া হয় যে ইউসুফ পাঠান এখানকার এমপি, কিন্তু তাকে দেখা যায় না। কিন্তু ইউসুফ পাঠান, আপনারাই তো গোটা রাজ্য জুড়ে বহিরাগত থিওরি আনেন। এমনকি যখন প্রধানমন্ত্রী এ রাজ্যে আসেন তখনও বলেন আপনারা বহিরাগত। আজকেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে বহিরাগতদের বাঙালিরা হারিয়ে দেবেন। প্রশ্ন হচ্ছে, ইউসুফ পাঠান বহিরাগত কি বহিরাগত নয়? ইউসুফ পাঠান ডেফিনেটলি বহিরাগত, কিন্তু একজন বিশ্ববরেণ্য ক্রিকেটার। কিন্তু ক্রিকেট খেলতে আসছেন না, না। ক্রিকেট খেলতে না। এমন তো না যে আপনি বহরমপুর নাইট রাইডার্স বানিয়েছেন, না, না, সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন। ক্রিকেট খেলতে না আসুন তিনি, কিন্তু তাকে এমপি করে বাংলার রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি আমরা লোকসভায় পাঠাতে পারি, তা ডেফিনেটলি বাংলার লাভ। এই চিন্তা আমাকে একটা কি লাভ, আমি একটু বলুন, এক সেকেন্ড, আমি একটু বুঝতে চাই। ধরুন গুজরাট থেকে বাংলার কোন ক্রিকেটার বা কোন অ্যাক্টর বা কোন প্রথিতযশা, এক সেকেন্ড তাকে লোকসভায় পাঠাতে হয়। ধরুন উত্তরপ্রদেশ থেকে বাংলার কাকে পাঠাতে হয়, তামিলনাড়ু থেকে বাংলার কাকে পাঠাতে হয়, হাউ ডাজ দ্যাট ম্যাটার? না, এটা ওইভাবে চিন্তা করলে হবে না। আমরা যেটা বলছি যে বহিরাগত তত্ত্ব, সেটা কিন্তু না, ইউসুফ পাঠান লোকসভায় গিয়ে কি বাংলা, কতটা বাংলা উদ্ধার করলেন সেটা আমার একটু বলুন। কতটা বাংলা উদ্ধার করলেন জানি না, কিন্তু তার এমপি ল্যাডের টাকা, যেখানে অধীর চৌধুরী 25 বছর এমপি ছিলেন, তার 125 কোটি টাকা এমপি ল্যাডের টাকার বিষয় কিন্তু এমপিএলের টাকা নয়, বহিরাগত কথা বলা হয়েছে। বলে দিই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বহিরাগত হয়, আর গুজরাট থেকে একজন পাবলিক আসলে সেটা বহিরাগত হয় না। লেট মি ফিনিশ। তো সেখানে ওই টাকার কি উন্নয়ন হয়েছে? আর ইউসুফ পাঠান এখানে তার এই 24 সালে নির্বাচিত হওয়ার পর এই 26 সালের মধ্যেই তিনি গোটা বহরমপুর লোকসভার 7টি বিধানসভায় উনি কি সার্ভিস পেয়েছেন সেটা আমি বলে নিই আগে, তারপরে উত্তরটা নিই। তো সেখানে 7টি বিধানসভাতে সেফটি সিকিউরিটি পারপাসে তিনি ক্লোজ সার্কিট টিভি, সিসিটিভির জন্য যে অ্যালটমেন্টটা করেছেন, এবং স্পোর্টসের স্কুলগুলোতে বিশেষ সেটা আপনি মনে করেন যে ইউসুফ পাঠানের বদলে আপনারা যদি কোনো স্থানীয় প্রার্থীকে দিতেন তাহলে তিনি এটা করতেন না? ইউসুফ পাঠান বলেই করেছেন। না, তিনি করতেন না তা নয়, কিন্তু ইউসুফ পাঠান যে স্তরের মানুষ, তাকে আমরা ব্যবহার করতে চেয়েছি যে আমাদের বাংলার স্বার্থে তিনি কাজটা করুন। মানে বাংলার এক্স্যাক্টলি কি স্বার্থ রক্ষা হয়েছে একটু বলবেন? হচ্ছে তো, গোটা বাংলার না হোক, বহরমপুর লোকসভার তো হচ্ছে। কি হচ্ছে? তিনি বিভিন্ন কাজ করছেন। আপনি যদি খোঁজ নেন যে স্কুলগুলো কলেজগুলোতে যান, যে স্পোর্টস থেকে শুরু করে, তার মানে ওখানে যদি ইউসুফ পাঠানের বদলে ধরা যাক নারুগোপাল মুখার্জিকে আপনারা প্রার্থী করতেন এবং নারুগোপাল মুখার্জি তিনি সাংসদ হতেন, তাহলে নারুগোপাল করতেন না? তিনি অন্যভাবে কাজ করতেন, মানে এতটা করতেন না, করতে পারতেন না? না, নিশ্চয়ই, হয়তো যেটা ইউসুফ পাঠান করতে পারছেন সেটা করতে পারতেন বেশি না। করতেন। Then why ইউসুফ পাঠান? আমরা বহিরাগত বলতে 1-2 জন প্রার্থীর কথা বলছি না, গোটা ইউপি, গোটা গুজরাট উঠে চলে আসছে বাংলা দখলের জন্য। বহিরাগত নন, শত্রুঘ্ন সিনহা বহিরাগত নন, ইউসুফ পাঠান বহিরাগত না। এদিকে লিয়েন্ডার পেজ, তিনি সম্প্রতি বিজেপি জয়েন করার পর, যিনি আপনাদেরও জয়েন করেছিলেন, তিনি বহিরাগত। না, ডেফিনেটলি লিয়েন্ডার পেস বহিরাগত। আমরা তো লিয়েন্ডার পেসকে এখানে রাখিনি, আমরা গোয়াতে পাঠিয়েছিলাম তৃণমূল। আপনারা কোথায় পাঠাবেন তার উপর নির্ভর করবে লিয়েন্ডার পেস বহিরাগত না বহিরাগত না। লিয়েন্ডার পেস ভেরি মাচ রুটেড কলকাতায়। না, ঠিক আছে, কলকাতার ছেলে, লিয়েন্ডার পেসকে বহিরাগত। কলকাতা থেকে তার যখন হল অফ ফেম অবধি যাত্রা, সেটাতে আমরা কলকাতাবাসী হিসেবে, আমরা বঙ্গবাসী হিসেবে, এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমরা তাতে প্রাইড নিইনি। জাস্ট বিকজ উনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, উনি বিজেপি জয়েন করেছেন, রিসেন্ট রাজ্যসভার এমপি করেছেন আপনার কি একজন উকিলকে, মানিকা গুরুসপান। আমি আসবো, এক সেকেন্ড, আমি একটা ছোট্ট বিরতির টাইম হয়েছে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরবো। এ প্রসঙ্গে রেহানের কাছেও যাবো যে অধীর রঞ্জন চৌধুরী সাংসদ থাকাকালীন
ততটা পারফর্ম করতে নাকি পারেননি যেটা 2 বছরে ইউসুফ পাঠান করেছেন। এই প্রসঙ্গে রেহানের উত্তর নেব, তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে হবে। ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। স্ট্যান্ড বাই। হ্যাঁ, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমি খুব সংক্ষেপে অডিয়েন্সের দুটো প্রশ্ন নিয়ে নেব। কল্যাণদা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। কল্যাণদা প্লিজ একটু উঠে দাঁড়িয়ে বলুন প্লিজ। মাইকটা কল্যাণদা হাতে রাখো, মাইকটা কল্যাণদা হাতে রাখো। হ্যাঁ, অফ হয়ে যাও। হ্যাঁ, আজকে শুভ হ্যাঁ, সন্ধ্যায় সরাসরি বক্তব্যে আসুন প্লিজ। হ্যাঁ, সমস্যা মৌপিয়াদি সহ আজকে যারা প্রতিনিধিত্ব করছেন এবং অডিয়েন্সে উপস্থিত সকলকে আমি শুভ থ্যাংক ইউ। নববর্ষের শুভ নববর্ষ। অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রশ্ন আমাদের তৃণমূল সঞ্জয় বাবুর হয়ে যে উদ্দেশ্যে, হ্যাঁ, সঞ্জয় বাবু প্রতিনিধিত্ব করছেন ওনার কাছে। আপনার প্রশ্নে মৌপিয়াদি উনি বললেন নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ 1 নম্বর স্থান অধিকার করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা সকলেই জানি মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, তো যেমন দিদি বলেন যে কোথাও ধর্ষণ হলে এটা ছোটখাটো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, মহিলাটি প্রেগনেন্ট ছিল, অ্যাফেয়ার ছিল, তো এই বিচ্ছিন্ন ঘটনা করতে করতে আজকে আরজিকরের মতন কাণ্ড ঘটে গেছে। আজকে অভয়ার মা রাস্তায় নেমেছে। আজকে অভয়ার মা 2 বছর হয়ে গেল অভয়ার মৃত্যু। কেন ন্যায় বিচার পেল না ভারতীয় ধন্যবাদ। ন্যায় সংহিতা আমি থেকে? নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন নিয়ে আসি। সংক্ষেপে সংক্ষেপে প্লিজ প্রশ্ন করবেন, যাতে যতগুলো বেশি সম্ভব প্রশ্ন। এক সেকেন্ড উত্তরটা নিয়ে নিই, তারপর আমি আপনার কাছে আসবো। সঞ্জয় বাবু সংক্ষেপে। যে ঘটনাটির কথা উনি বললেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং অনভিপ্রেত ঘটনা। আর বাকি থাকলো যে মানে অল ওভার স্টেট নারী সুরক্ষার, সেটা আপনি গ্রামাঞ্চলে মানে একদম মফস্বল বা কলকাতা কেন্দ্রিক কয়েকটি ঘটনা বাদ দিলে মফস্বল এই গ্রামাঞ্চলের নারীদের সুরক্ষা বা ওভারঅল গোটা স্টেটের নারীদের সুরক্ষা গোটা ভারতবর্ষের তুলনায় যথেষ্ট ভালো জায়গায় আছে। এটা কিন্তু এখানে statistics সঞ্জয় বাবু বলছে। উনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি একটু দেখি যে গত কয়েক বছরে বারবার এটা খুব আলোচিত হয়েছে যে একটা ঘটনা আমরা ধরে নিলাম যে ঘটে গেছেও, আটকানো যায়নি, কিন্তু তারপর এমন কিছু মন্তব্য আমাদের প্রশাসনিক যারা প্রধান, যারা শীর্ষ নেতৃত্ব, তাদের তরফ থেকে এসেছে যেটা খুব অনভিপ্রেত। হ্যাঁ, এবং এটা যে ধরনের রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছই বা আমাদের ওপরতলার নেতা নেত্রীদের কাছে পৌঁছই, সেই ধরনের রিপোর্টের ভিত্তিতেই কমেন্টগুলো আসে। এবং এটা তো আসল জিনিস যেটা দেখার, যে তার পরবর্তী ক্ষেত্রে যারা অপরাধী তাদের অপরাধটাকে প্রমাণ করবার ক্ষেত্রে আমাদের প্রশাসন কতটা অ্যাক্টিভ। ধন্যবাদ। আমি সম্ভব দুলাল বাবু আমি প্রশ্ন নেব, তাকে দুলাল বাবু কিছু বলতে চান। দুলাল বাবু, আমি বিষয়টা নিয়ে বলতে চাই যে এত বড় একটা ঘটনা যা সারা পৃথিবীর 100টা শহরে মানুষ প্রতিবাদে নেমেছে, দলমত নির্বিশেষে, কোনো দল ছিল না। তো প্রশ্নকর্তা যিনি প্রশ্নটা করলেন তিনি কি জানেন যে অভয়ার মৃত্যুর 7 দিন পরে মোহন ভাগবত বিবৃতি দিলেন যে এ রাজ্যে মুখ্যমন্ত্রী যা বলছেন আমরা তার না, আমি এখানে একটু কারেক্ট করব। তার কারণ মোহন ভাগবত যে অনুষ্ঠানে এই সম্পর্কে মন্তব্য করেছিলেন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। আপনি যেভাবে কোট করলেন এই কোটটা ঠিক না। মোহন ভাগবতকে যখন প্রশ্ন করা হয়েছিল আরজিকর নিয়ে, তিনি তখন বলেছিলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা আশা করব যে রাজ্য সরকার এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা। এক সেকেন্ড শুনুন, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, প্লিজ। মিস কোট নিয়ে তো আমি আলোচনা চালিয়ে যেতে পারি না। এবং সেখানে তিনি এটা বলেছিলেন যে এই ব্যাপারে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিলে আমরা চাইবো নিক, এবং সেক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে। সো এই আপনি যে ন্যারেটিভটা দিলেন সেটা যেহেতু আমি উপস্থিত ছিলাম একজন সাংবাদিক হিসেবে, আমার মিস কোটটা সেটা কাউন্টার করাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এক সেকেন্ড, আমি পরের প্রশ্নে আসি। কল্যাণ, এক সেকেন্ড আসবো। এটা ওইভাবে বলেননি। এক সেকেন্ড।
সারা রাজ্যের মানুষ, সারা দেশের ওইভাবে মানুষ। বলেননি, আমি ছিলাম ওখানে, ওটা ইনডোর ছিল, ওখানে ক্যামেরা ছিল না, এবং ওইটা আমি রিপোর্ট করেছিলাম। সো সারা এক্স্যাক্টলি দেশের মানুষ দেখেছে মোহন ভগবতী। না না দেখেনি, কারণ ওখানে শুধু তাই নয়, ওখানে ক্যামেরা অ্যালাউড শুধু ছিল তাই না। নয়, শুধু না তাই না নয়। দাদা প্লিজ, এইটাই হচ্ছে কেন্দ্রীয় মুশকিল। গোয়েন্দা এক সেকেন্ড, দপ্তর যে report দিয়েছে বিচার সেটা আলাদা, ব্যবস্থাকে। সেটা আলাদা, কিন্তু এটা আমি বলে দিচ্ছি যে মোহন ভাগবতের সারা দেশ বাইটটা দেখতে পায়নি। এক সেকেন্ড ম্যাডাম, এক সেকেন্ড। তার কারণ হচ্ছে ওখানে ওটা ক্যামেরা ছিল না ওখানে, বাকি রিপোর্টেড হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ভেতরে। সো ডেফিনেটলি মিসকোট হলে সেটাকে ব্যাখ্যা করা, সেটা যে পার্টিরই হোক না কেন, সেটা ব্যাখ্যা করাটা আমার দায়িত্ব, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম একজন সাংবাদিক হিসেবে, এবং আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে। আমার দুটো কোশ্চেন আছে। প্রথম একটা সিম্পল একটা প্রশ্ন, প্রথম কোশ্চেন একটাই প্রশ্ন, কার উদ্দেশ্যে বলুন? হ্যাঁ, বিজেপির পক্ষে যিনি আছেন তিনার কাছে কোশ্চেন যে বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি সাধারণ মানুষকে খালি একের পর এক ভোট লাইনে দাঁড়াতে। আমরা রোহিঙ্গার কথা শুনেছি যে বহিরাগত রোহিঙ্গা কত বের করতে পারলো বিজেপি। ধন্যবাদ, খুব vital প্রশ্ন। সেটা আমাদের শাখার এখানে কোশ্চেন। আর 8,000 স্কুল এক সেকেন্ড, একটাই প্রশ্ন। না কোনো স্লোগান না, কোনো চিৎকার না, না না না, এটা সমর্থন জানানোর তরিকা না, এটা একটা ডিসেন্ট ডিবেট। উত্তর দিন, কত রোহিঙ্গা, কত অনুপ্রবেশকারী বাদ গেল? বিজেপি আসলে লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি বলছি চ্যানেলে আপনাদের আরো দাঁড়াতে হবে। না না প্লিজ, ওখানে কোনো কথা বলবেন না। না না, ওখান থেকে কোনো কথা না। কেন দাঁড়াতে হবে? আপনি উত্তর দিন, ওখানে একদম কান দেবেন না। ভারতবর্ষে- ওখান থেকে আর কোনো কাউন্টার কথা না। ভারতবর্ষে প্রকৃত স্বচ্ছতা প্রয়োজন আছে, পরিষ্কার করতে হবে। ভোটার লিস্টে আপনি কি অস্বীকার করতে পারবেন এই রাজ্যে আপনার বহরমপুর বিধানসভা সহ মুর্শিদাবাদ জেলায় অনুপ্রবেশকারী নেই? মৌপিয়াদিকে আমি বলি, এই জেলায় 7ই নভেম্বর আমাদের কালেক্টরিতে আমি সন্ধ্যা 6টার সময় প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর মনোজ আগরওয়াল এবং বিজয় ভারতী দুজনের সাথে আমি সাক্ষাৎ করি, এবং টোটাল এই জেলায় 2,68,000 অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারের লিস্ট দিয়েছি। আপনাকে আমি এখনই হোয়াটসঅ্যাপে দেখাতে পারি। যারা আমাকে তথ্য দিয়েছিলেন তারা বলছে দাদা এই তথ্য দেওয়ার পরে এখনো কাটা হয়নি। তাহলেই তো প্রশ্ন, যে সেই নাম কাটা হলো না এক সেকেন্ড, অথচ যে নাম বাদ গেল তার মধ্যে 63% হিন্দু, তারা নিশ্চয়ই রোহিঙ্গা নন। বা আবার এখানে নির্বাচন কমিশনার বা বিজেপি কোথাও বলেনি যে হিন্দু মুসলমান সংখ্যাগুরুর প্রশ্নই ওঠে না। এখানে পরিষ্কার কথা, না না, সেটা তো এখন রোহিঙ্গা তো ডেফিনেটলি একটা নির্দিষ্ট রোহিঙ্গা জনগোষ্ঠী। নির্বাচন কমিশন বলেছে কি? বিজেপি বলেছে, বিজেপি তো বারবার করে বলছে যে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জায়গায় কোট করছে, মানে এসআইআর যারা বাদ যাচ্ছে মানে তারা অনুপ্রবেশকারী। এটা তো বারবার করে বলছে। এ কথা কখনো বলেনি, ব্যাখ্যা অন্যরকম করবেন না। উনি বলেছেন, শুনুন, এবং আমিও বলছি দায়িত্ব নিয়েই বলছি যে এই রাজ্যে অনেক অনুপ্রবেশকারী, অনেক রোহিঙ্গা, অনেক মৃত ভোটার এবং ট্রান্সফার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত আছে। তথ্য দিয়ে এখনো? বলতে হবে যে তাহলে SIR রোহিঙ্গা কত আছে আর প্রয়োজন কি? অনুপ্রবেশকারী কত তাহলে আছে SIR 61 লক্ষের মধ্যে। আমার বলছি এসআর মানে এই নয় যে 100% শুদ্ধ হয়ে গেছে। আমি অন ক্যামেরায় বলছি। ওখান থেকে কথা না, ওখান থেকে আপনি কথা কি না। বলছেন বৈধ ভোটার কোনো কিছু বাদ যায়নি এখন? আসবো আমি একটা ছোট- আমার নিজের মাসি ডিলিট, আমার নিজের মাস্তুতা ভাই কালীগঞ্জের, তিনি বাদ গেছেন। আপনি নিশ্চয় জানেন বিজেপির প্রার্থী, হাতে তালি দেওয়ার বিষয় নয়। এক সেকেন্ড, আপনি কথা বলুন, ওদিকে বিজেপি যে প্রার্থী ঘোষণা হয়েছিল তার ভোটার লিস্টে নাম ছিল না, পরবর্তীতে নাম উঠেছে। তার মানে আসবো। আমার একটা মাসি ছোট break আমাকে নিতেই বলে, হবে। এই নয়, ভোটার লিস্টে নাম এক উঠেনি। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। ভোটার লিস্টে নাম এক সেকেন্ড, এক সেকেন্ড। দুলালদা, আমায় একটা ব্রেক নিতেই হবে, ছোট্ট একটা ব্রেকের পর এর প্রসঙ্গে আলোচনায় ফিরছি। শাখারফদা, তার পরিজন, তাদের নামও ডিলিটেড হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এসআইআর নিয়ে যে যাবতীয় চর্চা, যেটা নিয়ে সবচেয়ে বেশি ভোকাল ছিল বিজেপি, এখন কিন্তু দাঁড়িয়ে সত্যি রোহিঙ্গার অনুপ্রবেশকারী কত বাদ গেছে তার ডেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রচুর ভ্যালিড ভোটারের নাম বাদ যাওয়া সেটা দেখা যাচ্ছে। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর ভোটের ক্যারাভানে। আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা নববর্ষের দিন চলে এসেছি বহরমপুরে।
হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর এবং সেখানে নির্বাচনী যে উত্তাপ সেটার আঁচ নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি রেহানের কাছে আসবো। রেহান, তো অনেকগুলো ফ্যাক্টর তো রয়েছে যেগুলো যথেষ্ট প্রশ্নের অবকাশ রাখে। প্রথমত হচ্ছে, আমি শুরুতেই যেটা বললাম যে এই অধীর রঞ্জন চৌধুরীকে তো আমরা দেখেছি যে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করতে। সিপিআইএম কোনো চেষ্টার কসুর করেনি এই অধীর রঞ্জন চৌধুরী তাকে পরাস্ত করতে। সেহেন অধীর রঞ্জন চৌধুরী সেই সিপিআইএম এর সঙ্গে জোটের আসন সমঝোতার মূল প্রবক্তা, এমনকি গলায় তাকে সিপিআইএম এর কাস্তে হাতুড়ি উত্তরী পড়ে যেতেও দেখা গেছে। এবং সেটাতে যে ফাইনালি কংগ্রেসের লাভের লাভ কিছু হয়নি তার একটা বড় নিদর্শন, তার বড় প্রমাণ হচ্ছে যে এবার এই জোটের পক্ষে যাচ্ছে না কংগ্রেস। এখন অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি নেই, শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, এবং 294টা আসনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই ফ্যাক্টরগুলো কাজ করবে না? দেখুন, কখনো কখনো এবং আরেকটা প্রসঙ্গ যে আমরা দেখেছি যে প্রায়শই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ করা হয় যে অধীর রঞ্জন চৌধুরী নাকি গোপনে বিজেপির সঙ্গে হবনবিং করছেন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় এসে জাস্ট এই সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করে, তিনি একই সঙ্গে হুমায়ুন কবির, অধীর রঞ্জন চৌধুরী একই সঙ্গে নিশানা করেছেন, বলেছেন মিম ডিম টিম এরা সবাই মিলে জগা খিচুড়ি পাকাচ্ছে। দেখুন, প্রথম প্রশ্নে যেটা আপনি করলেন যে বামফ্রন্টের সঙ্গে যে জোটের ব্যাপারটা ছিল, কখনো কখনো বড় শত্রুকে হারানোর জন্য ছোট শত্রুর সঙ্গে কখনো কখনো জোট করতে হয়। তো এটা রাজনীতিতে নতুন নয়, এর আগেও আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু সেটা করতে গিয়ে কংগ্রেস কি পেল? কারণ তার আগে যদি আমরা দেখি মোটামুটি ভাবে, খুব খারাপ করলেও 9.5-10% ভোট একদম কিছু, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যে পকেট, সেখানে কংগ্রেসের জন্য একদম সিকিউর ছিল। আজকে সেই পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাঝখান থেকে আমরা কি দেখেছি? মুর্শিদাবাদে কংগ্রেসের ভূমিক্ষয় হয়েছে, মালদায় কংগ্রেসের ভূমিক্ষয় হয়েছে, অধীর রঞ্জন চৌধুরী নিজে হেরেছেন। তো সেই বিষয়ে একটাই কথা বলতে পারি যে যখন সেই সময়ে মনে হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে যে জোটের প্রয়োজন তৃণমূলের মতো সন্ত্রাসী দলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তো সেই জায়গাটার জন্য জোটটা করা হয়েছিল। এবং এখন কংগ্রেস নেতৃত্বে মনে হয়েছে যে সিপিআইএম এর আমলে আপনাদের অভিযোগ, আপনাদের নাকি হাজার হাজার কর্মী খুন হয়েছিল। অবশ্যই সিপিএম এর আমলে হাজার হাজার, আপনাদের অভিযোগ, আমাদের না। জানি হাজার হাজার সমর্থককে মারা হয়েছে, নানা রকমের কিছু হয়েছে, কিন্তু সেই সমস্ত মানুষগুলো তো এখন আর বেঁচে নেই। আমরা যাদের সঙ্গে জোট করছি, কোনো দলের আদর্শ কিন্তু কখনোই খারাপ হয় না। সিপিএম বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, আদর্শ কিন্তু কারোরই খারাপ নয়। নেতা বা নেত্রীরা চুরি করছে, মানুষের সঙ্গে অত্যাচার করছে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু যখন কোনো আদর্শের সঙ্গে আদর্শের জোট হয়, তখন কোনো খারাপ জিনিসের হাত থেকে বাঁচার জন্য কিন্তু করা হয়। আগে ছিল কংগ্রেস আর সিপিএম এর জোট, মানে প্রেম, এ প্রেম অমর প্রেম। আপনাদের সঙ্গে তো এখন এসে গেছে আপনার লিভ টুগেদার। আচ্ছা, এই জোটে আছি আর নেই। আচ্ছা, 1998 সালে আপনি একটা কথা বলুন সরকারব বাবু, 1998 সালে মমতা ব্যানার্জি যে রেলওয়ে মন্ত্রী ছিলেন, ওটা কার সরকারের জোটে ছিলেন? এবং 2003 সালে যিনি কয়লা মন্ত্রী ছিলেন, ওটা কোন সরকারের জোটে ছিলেন একটু বলুন। এটা তো আমি বলি, বলুন। কংগ্রেসের গর্বেই জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, যাই কংগ্রেস তাই তৃণমূল। আরএসএস এর গর্বে তৃণমূলের জন্ম, একদম। সেটা আপনি বলতে এবং পারেন। যে কারণে এখন তো বলবেন, যে একটু আগে কারণে বললাম, বাংলার একটু মুখ্যমন্ত্রী আগে কিছুদিন দেখলেন, আগে বললেন, কংগ্রেস আর সিপিএম এর জোটের কথা, বাংলার এখনই আবার লিভ টুগেদার হয়ে গেল। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বললেন যে পুরনো আরএসএস ভালো, নতুন আরএসএস খারাপ। তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে পুরনো আরএসএস এর সঙ্গে তার একটা এটা সম্পর্ক কোন ছিল। নেতার কোন নেত্রী, কোনটা আদি বিজেপি, কোনটা নব্য বিজেপি, কে ভালো এবং কে খারাপ, এবং তাদের বিষয়। এটা বিজেপির বিষয় নয়। আরএসএস এর বার্ষিক সম্মেলনে 2003 সালে বাংলার মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এবং প্রণব মুখার্জি ছিলেন। আরএসএস এর বার্ষিক সম্মেলনে আরে প্রণব প্রণব মুখোপাধ্যায় মুখার্জি ছিলেন না? প্রণব মুখোপাধ্যায় আপনি কি করলেন? আগে তথ্য জেনে এসে বসুন। অবশ্যই আরএসএস এর উপস্থিতি ছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে আমার আরএসএস তৃণমূল একটা বলা ক্ষমতা নাই। দেশপ্রেমী বাবুল সংগঠন, সুপ্রিয় আমাদের দেশপ্রেমী মন্ত্রী সংগঠন ছিলেন বলেছিলেন। বহরমপুরে। ঠিক আছে, আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু শুনুন এক মিনিট। আরএসএস কোন রাজনৈতিক দল নয়, ভারতবর্ষের প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান। আমি প্রতিমার পেছনে যে চালাটা না, please, থাকে
আমি- ওই চালাটা হচ্ছে আরএসএস। আমি আসবো প্লিজ, আমি একটু সঞ্জয় বাবুর বিজেপির কাছে যে প্রতিমাটা তার এক পেছনে সেকেন্ড, চালাটা এক সেকেন্ড, RSS এটা শাখারব বাবু যেমন বলছেন, আবার শাখারব বাবু এটাও সত্যি, এবার আপনাদের যদি 294 আসনে প্রার্থী তালিকা দেখা হয় তাহলে সেখানে আরএসএস এর ছায়া কতটা রয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। মোটামুটি ভাবে রাজনীতি সম্পর্কে যারা পর্যবেক্ষণ করি, যারা ফলো করি রাজনীতি, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এবারের লিস্টে আরএসএস এর প্রভাব কতটা। আমি আসবো, আমি এখানে একটু সঞ্জয় বাবুর কাছে আসি, যে সঞ্জয় বাবু সমস্ত রকম ভাবে অধীর রঞ্জন চৌধুরীকে পরাস্ত করে আপনারা ফাইনালি মানে এটা ইগোর লড়াই নিয়ে গেলেন, মানে ফাইনালি সত্যি কি বহরমপুরের বা মুর্শিদাবাদের রাজনীতির কোনো ভালো কিছু হলো? এই যে কে কার গর্ভে জন্ম, কে কার সাথী, এসব ইরিলেভেন্ট। নাকি মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীকে পরাস্ত করতে গিয়ে আপনারা বিজেপির জন্য জমি তৈরি করে দিলেন? না, আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী, আমাদের নেতা, এরা কেউই কিন্তু এইরকম ভাবনার বশবর্তী নন। এখন আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে মানুষগুলো এসআর এর লাইনে দাঁড়িয়ে হেকল্ড হচ্ছে এবং এই এত নাম বাদ যাচ্ছে, শাখারবদা তার পরিবারের কথা বললেন, এখানে যে চক্রান্তটা চলছে, যেহেতু একটা নির্দিষ্ট কমিউনিটি মুসলিমরা এবং ওই আমাদের বর্ডার লাইনের যে মতুয়া সম্প্রদায় আছে, যারা কাটার ভয়ে ইলিশ আপনি মাছ খাবেন না, এটা হতে পারে না। এক সেকেন্ড বলতে দিন, ইলিশ মাছে কাটা আছে তো ইলিশ মাছ খাবেন এক না, তা সেকেন্ড হতে বলতে পারে দিন। না। আজকে স্মৃতি ইরানি বলেছেন যে শাখারবদার কাটা বেচে relative ইলিশ খাইয়ে দেবো, তাই জন্য শাখারবদা আজকে ব্যাপারটা ক্রমশ আমি একটা মাঝে প্রশ্ন করছি এক এক করে রেহান এক এক করে না, বলতে না, দিতে হবে। সে তো আমি আমরা সবাইকে বলছি। আনইন্টারাপ্টেড বলতে দিচ্ছি যে please। স্মৃতি ইরানি যা বলেছেন, আমরা বারবার একটা কথাই বলি যে এই যে এত কিছু নির্বাচনী ইস্তেহার অমিত শাহ হিন্দিতে এসে পাঠ করে গেলেন, এ সবটাই হচ্ছে পোস্ট ডেটেড চেক। যে চেক 2014 সাল থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা বলছে যে এটা ডেফিনেটলি প্রতিটা চেক বাউন্স করবে। স্মৃতি ইরানি যা বলছেন, এরপরে সব মাংসের দোকান বন্ধ হবে, কারণ এটা দেখা যাচ্ছে মহারাষ্ট্র বা বিভিন্ন রাজ্যে। এইগুলো প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে বাংলার বঞ্চনা, বাংলার মানুষের যে অত্যাচারিত হওয়া। এই যে এসআইআর এ আপনারা দেখছেন যে 63% হিন্দু এবং 34% মুসলিম বাদ গেছে। এখানে এই যে মানুষগুলো বৈধ ভোটার, সামান্য নামের মিসম্যাচ, বাবা মায়ের সাথে বয়সের ডিফারেন্স, সঙ্গীর সাথে বয়সের ডিফারেন্স, সেটা ফেলে দিল আপনার বিবেচনাধীনের। তো এগুলো হয় আমাদের এখানে নবাব পরিবারের 250 বছর ধরে বাস করছেন যারা, সামান্য একটু বানানের সমস্যায় তারা এবার আমি ভোটাধিকার আসিবা হারাচ্ছে। দুলালদার কাছে এক সেকেন্ড না, না শাখারবদা এক এক করে এই সবের বিরুদ্ধে আমাদের লড়াইটা। সবাইকে এক এক করে আচ্ছা, এক এক এটার করে সঙ্গী এটা নিয়ে আমরা ভাবি তো না। এক সেকেন্ড সঞ্জয় বাবু আচ্ছা, এক সেকেন্ড না প্লিজ। এসআইআর এর শুরুটা, দুলালদা একটু মৃদুভাষী বলে আপনারা এসআইআর বলতে দেবেন না, এটা যখন হতে পারে শুরু না। হলো 2002 সাল ধরেই, তখন কোনো সমস্যা ছিল না। আমরাও আশা করেছিলাম খুব সুষ্ঠুভাবে হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের মতলবটা অন্য। কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনকে স্টিয়ারিংটা কেন্দ্রীয় সরকারের হাতে। নির্বাচন কমিশন একের পর এক রোজ পরিবর্তিতভাবে আসলো, কোনো রাজ্যে যা হলো না এই রাজ্যে তা হলো, এবং তার দায় তৃণমূল অস্বীকার করতে পারে না। এসআইআর এর যে প্ল্যান সেটা বিজেপির, কিন্তু ইমপ্লিমেন্ট করেছে পশ্চিমবাংলার বিডিও, পশ্চিমবাংলার এসডিও, পশ্চিমবাংলার ডিএম, পশ্চিমবাংলার অফিসাররা এটাকে ইমপ্লিমেন্ট করেছে। সেই দায় অস্বীকার করতে পারবে না এই প্রসঙ্গে তৃণমূল। আসবে, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। এক সেকেন্ড, এক 10 সেকেন্ড একদম 10 সেকেন্ড। এসআইআর নিয়ে সোজা কথা বলছি, আপনার ফোনে আমার নামটা সেভ করুন। এইচ দিয়ে সেভ করবেন না এস দিয়ে সেভ করে, আপনি বুঝুন এটা কম্পিউটারের যুগ। আপনি এইচ দিয়ে সেভ করলেন আর এস মারলেন, Okay, fine. কথা হচ্ছে, না, না, এক সেকেন্ড, আমার একটা প্রশ্ন আছে। কম্পিউটার ছিল না। এক সেকেন্ড, ফাইন আপনি ফাইন মোবাইলে নির্বাচন কমিশনের দায়িত্ব সব আচ্ছা, কত বেশি ভোটারকে, বৈধ ভোটারকে ভোট দিতে দেওয়া। আপনি বলছেন যে এসএইচ না এস, ঠিকই, কিন্তু তাহলে বাকি 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে একই সঙ্গে এই এক্সারসাইজ 34 লক্ষ রাজস্থান বাদ গেছে। আমি রিসেন্ট পার্টি লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথায় সেখানে? আচ্ছা, লজিক্যাল ডিসক্রিপেন্সি সেখানে কোথায়? একইভাবে লজিক্যাল ডিসটেন্সির জন্য গেছে রেহান, 10 34 সেকেন্ড, আমাকে লক্ষ। ব্রেক নিতে হবে। 34 আমি লক্ষ বাদ বলছি গেছে যে রাজস্থান। সেখানে কিন্তু সংখ্যালঘু বিজেপি এক সেকেন্ড, SIR করছে। সংখ্যালঘু বাদ যায়নি। 10 সেকেন্ড বলেছিলাম হয়ে গেছে। সংখ্যালঘু বাদ যায়নি। 10 সেকেন্ড বলেছিলাম হয়ে গেছে। এসআইআর ইজ ভেরি গুড, ওকে,
কারণ এসআইআর যদি অবৈধ ভোটার বাদ যায় আমরা সকলে সেটাকে সমর্থন করি, কিন্তু বিজেপির হঠাৎ করে ভোটের 3 মাস আগে এসআইআর কে ঝুলিয়ে রেখে এই প্রসেসটাকে ভোট কেন করতে হচ্ছে? এই প্রসেসটা কেন বিহারের SIR আটকাতে পারলেন না কেন? কেন যদি বিহারের কেন SIR 2 বছর আগে আটকাতেন, করছেন তাহলে তো না? বাকি 12টা আপনারা রাজ্য নির্বাচন আটকাতেন। কমিশন আপনাদের যদি- হাতে যদি 2 যদি বছর এক আগে সেকেন্ড, আপনারা এক করতে সেকেন্ড, এক পারেন। সেকেন্ড। এখানে যেভাবে, সেটা আপনারা বলতে পারেন প্লেইং টু দ্য গ্যালারি, হোয়াট এভার, কিন্তু এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট যেভাবে এসআইআর নিয়ে লড়ছেন, এবার সেটা আপনারা বলতে পারেন সেটা সঠিক কি বেঠিক, সেটাতে আমি যাচ্ছি না, বাট সেই লড়াইটা বিহারে আপনারা বা তেজস্বী যাদবরা আপনাদের জোট সঙ্গী দিতে পেরেছিলেন? যদি বিহারেই এইটাকে রেজ করা হতো তাহলে তো পরেরটার ব্যাপারে পথটা সুগম হতো। ওনাদের আন্দোলন তো আকবর রোড আর এই বাংলাতে বিধানচন্দ্র রোড, বাইরে কোথায় দেখতে ছোট্ট পাবেন? একটা ব্রেক নেব, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ক্যারাভান দেখছেন বহরমপুর থেকে সরাসরি। আমি একটু অডিয়েন্সে যাব, আমার সহকর্মী কল্যাণদা আমার সঙ্গে রয়েছেন, কল্যাণদার কাছ থেকে একটু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। কল্যাণদা, সাগরবদা, একটা কোশ্চেন আছে আপনার কাছে। বাংলার উন্নয়নের প্রতিশ্রুতি বদলে আপনারা কেন শুধু বিভাজনের রাজনীতি বা কেন্দ্রীয় এজেন্সির দোহাই দিয়ে ভোট চাইতে আসছেন? ধন্যবাদ, খুব ভ্যালিড প্রশ্ন শাখারভ দা, এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন যত এগিয়ে এসেছে তত কিন্তু প্রথম দিকে ততটা না থাকলেও কেন্দ্রীয় এজেন্সির অ্যাক্টিভিটি সেটা বেড়েছে, এবং সেখানে কখনো সুজিত বসুকে ডাকা হয়েছে, কখনো দেবাশিস কুমারকে ডাকা হয়েছে, আবার আমরা দেখেছি আইপ্যাক কর্তা তিনি গ্রেফতারও হয়েছেন, না বিনেশ চান্দেল। দেখুন, 1 নম্বর, আমি ইডি, সিবিআই আরো যে সমস্ত এজেন্ট আছে আমি তাদের প্রতিনিধি নই, অতএব তাদের মুখপাত্র নই, তাদের জন্য আমি কোনো মন্তব্যও করতে চাই না। বিভাজনের রাজনীতি, আর উনি যেটা বললেন যে উন্নয়ন ছেড়ে বিভাজন কেন, বিভাজনের রাজনীতি তখনই তিনি প্রমাণ করে দিয়েছেন যখন প্রথম প্রশ্নটা আমি বললাম অধীর রঞ্জন চৌধুরী হয়ে, তখনই তিনি কোথা থেকে রফিকুল, সিদ্দিকা বেগম, আকবর কবির নিয়ে চলে আসলেন। উত্তর নেব। ঠিক আছে, প্রথম তো আপনি বলেছেন না 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 না, যে আমি বলেছি বিভাজনের মাধ্যমে মেরুকরণের আমাদের রাজনীতি মুখ হয়েছে, হারিয়েছে। আমি বলেছি মেরুকরণের রাজনীতি হয়েছে, মেরুকরণ কিন্তু রাজনীতি আপনি মানে হঠাৎ করে নাম নিয়ে চলে আসলেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স না, না, বিটুইন দ্য মেরুকরণ আর বিভাজন? জানেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আকবর কবির বহরমপুরের চেয়ারম্যান ছিল, সিদ্দিকা বেগম ছিল, তো সেখানে তো নীলতন আড্ডা ছিল বহু বছর। আরে বাবু, আমি তো বহরমপুর ওটা পৌরসভার উদাহরণ চেয়ারম্যান। রাখলাম তো না। সেটা কেন বলছেন না? আরে আপনি বুঝতে জানেন না। আপনি একটা বিশেষ মানুষকে আবার আপনি পোলারাইজ করার চেষ্টা করছেন। আমি বলেছি সাপের হাতে সাপুরিয়ার মৃত্যু, তার প্রমাণ আপনি এটাকে মেরুকরণের রাজনীতি করতে এটা চাইছেন না কোনো বিভাজনের মেরুকরণের রাজনীতি করতে বিষয় চাইছেন? নয় দাদা। অবশ্যই আপনি আর করতে মেরুকরণ চাইছেন, যদি এই প্রশ্নের বলেন, মাধ্যমে বোঝা যাচ্ছে। ভারতবর্ষের জন্মটাই হয়েছে মেরুকরণের মাধ্যমে। আপনাদের প্রথম উত্তর দিতে হবে, এই ভারতবর্ষ ভেঙে পাকিস্তান কেন হলো, এই যাই হোক, ভারতবর্ষ ভেঙে আমরা বাংলাদেশ আর কেন সেই- হলো? সেই পাকিস্তানকে কিন্তু কংগ্রেসই ভেঙেছে। এক সেকেন্ড, সেই এক পাকিস্তানকে সেকেন্ড, দুটো করে করেছে বর্তমানে ইন্দিরা yes, গান্ধী। yes, সেই ইন্দিরা কংগ্রেস গান্ধী ভেঙেছে। করেছে। প্লিজ বর্তমানে ফিরি, এক সেকেন্ড, বর্তমানে ফিরি, সেটা হচ্ছে সামনে এক ম্যাডাম রয়েছেন, তার প্রশ্ন। কল্যাণদা প্লিজ, একটু উঠে দাঁড়ান। হ্যাঁ, একটু আগে এখানে যে তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন উনি বললেন প্রচুর উন্নয়নের গল্প শোনালেন। আমি শুধু একটা কথা বলবো, এখানে যখন এই কিছুদিন পরে বৃষ্টি হবে, বর্ষাকাল চলে এসেছে, দুয়ারে জল, কি সমস্যার সমাধান করলেন? ড্রেন ভাই বিক্রি হয়ে সাইলেন্স, যায়। ওখানে কথা না, ড্রেন বিক্রি হয়ে যায়, ওটা আলোচনার জায়গা না। এক সেকেন্ড ম্যাডাম, ওটা আলোচনার জায়গা না। এটাই বলছি, তৃণমূলের পার্টি অফিসও হয়ে যাচ্ছে, মানে যে ড্রেন দিয়ে জল নিকাশি ব্যবস্থা হবে সেই ড্রেনের উপর পার্টি অফিস হয়ে যাচ্ছে। উত্তর নেই। তাহলে কি বলবো, নারুগোপাল মুখার্জি কি উন্নয়ন করলেন? উত্তর আর নেই। সন্ধে হলেই নেশা। উত্তর নেই, উত্তর, থ্যাংক ইউ। যুব সমাজের কাছে নেশা। সঞ্জয় বাবু, আমি কি আগের প্রশ্নকর্তার না, এটা আচ্ছা, ঠিক আছে। আপনার উদ্দেশ্যে ওর প্রশ্ন, ওটাতে। আচ্ছা, এইটা বহরমপুর শহরে জল নিকাশি ব্যবস্থার যে সমস্যা, সেটা আজ নয়, দীর্ঘদিনের সমস্যা, এবং সেটা এই রিসেন্টলি গত বছর দুয়েক খুব সিনসিয়ারলি দেখে অনেকটা কাটানো গেছে। এবার বাকি যেটা ম্যাডাম বলছেন যে এই জলের এদিক সেদিক জল জমে থাকা, এখন এটা তো কিছু করার নেই, যে যদি সেই লেভেলের বৃষ্টি হয় তাহলে জলটা আমাদের কাছে গঙ্গা, সেখানে পাঠানোর যে নালীগুলো সেইগুলো নিকাশির ব্যবস্থা বিভিন্নভাবে। আজকে উনি যেটা বলছেন, কোনো হয়তো একজন আমি এই দোকানদার, প্রসঙ্গে আমি আগে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম রেহানের কাছে খুব সংক্ষেপে, যে অধীর রঞ্জন চৌধুরী কি করেছিলেন, যেটার আমার এক সেকেন্ড, কিন্তু শাখারুদ্দার, এক সেকেন্ড প্লিজ, একটু ধৈর্য ধরতে হবে। যেটা একটু আগে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় বাবু, যে অধীর রঞ্জন চৌধুরী এমপি ল্যাডের টাকার সদ্ব্যবহার অবধি করেননি। দেখুন, নিন্দুকেরা যে নিন্দা করবে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ কি বিধানসভা ভোটে সবাই চাই এমএলএ হতে, তো যখন কোনো দোষ খুঁজে পায় না নানা কথা বলবে,
কিন্তু অধীর চৌধুরী যে বহরমপুরকে যেভাবে সাজিয়েছে, আজ থেকে বহু পুরনো লোক যারা বহরমপুরে থাকে জিজ্ঞাসা করবেন, সারা বহরমপুরের লাইট, রাস্তা, এগুলো আপনারা বাদ দিন, এর বাইরে যে মেন মেন আমার কাজ একটা তিনি অন্য প্রশ্ন করেছেন। আছে রেহান, সেটা হচ্ছে যেবার ন্যায়যাত্রা 2024-এর জানুয়ারির শেষ যখন ন্যায়যাত্রা হলো রাহুল গান্ধীর, এই বহরমপুরের ওপর দিয়ে আমরা দেখলাম যে ন্যায়যাত্রা গেল, কিন্তু বহরমপুরে তিনি মালদায় কিছু বক্তব্য জনগণের উদ্দেশ্যে রাখলেও বহরমপুরে তিনি রাখলেন না। এবারও আমরা দেখলাম তিনি এই যে গতকালই যে বঙ্গ সফর করলেন, সেখানে মুর্শিদাবাদে তিনি ডেফিনেটলি করেছেন, অধীর রঞ্জন চৌধুরীও ছিলেন, কিন্তু বহরমপুরে যে বহরমপুর দীর্ঘদিন ধরে কংগ্রেসকে এত হাত উপুর করে ঢেলে দিয়ে এসেছে, মনে হয় না যে রাহুল গান্ধীর বহরমপুরে একটা জনসভা করা উচিত ছিল? দেখুন, এটা পুরো কংগ্রেস, প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্ব এই ব্যাপারে। সেটা তো আমি জানি আমার কার জানা নেই, দায়িত্ব, কিন্তু হলে ভারত জোড়ো ভালো ন্যায় হতো কি ভালো হতো? অবশ্যই ভালো হতো, কিন্তু শামশেরগঞ্জ তো এখান থেকে খুব একটা দূরে নয়, ওখান থেকে ওখানে। কিন্তু শামশেরগঞ্জ আর বহরমপুর, যে বহরমপুরে প্রতিদ্বন্দ্বিতা কে করছেন আজকে, যতই সাগারব বাবু বলুন, যিনি লোকসভায় 2019 থেকে 2024 পর্যন্ত লোকসভায় কংগ্রেসের, অর্থাৎ যারা প্রধান বিরোধী দল, তাদের দলনেতা ছিলেন, সেখানে বহরমপুরে একটা সভা করবেন না রাহুল গান্ধী? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী নিজেই একজন বড় নেতা, রাহুল গান্ধী তার থেকেও বড় নেতা, এটা আমাদেরকে মানতেই হবে, কিন্তু যেখানে তাকে সব থেকে বেশি দরকার, ঠিক আছে, আমার মনে হয় যে উনাকে দরকার ছিল ওই জায়গাটাই, ওই জন্য সেখানেই তিনি এসেছেন। আর ভারত জোড়ো যখন ন্যায় যাত্রা হয়েছিল, তখন শর্টেজ অফ টাইমের জন্য তিনি এখানে স্টে করতে পারেননি, ওই জন্য মালদাতে তাকে বক্তব্য রাখতে হয়েছিল, কারণ ভারত জোড়ো যাত্রাতে তিনি যখন বহরমপুরে ল্যান্ড করেন তখন প্রায় 9:30 বাজে রাত্রিবেলা, আমি ছিলাম সেদিন। হ্যাঁ, অনেক রাত্রি হয়ে যায়, যে কারণে তিনি সেখানে সময় দিতে পারেননি। এবার এইটাকে যদি কেউ বলে যে রাহুল গান্ধী বহরমপুরে বক্তব্য রাখছেন না, এর আগেও তিনি বহরমপুরে বহুবার এসেছেন এবং বহরমপুরে সভাও করেছেন, আপনারা দেখবেন তার ফটো আছে এখনো। আপনারা যে স্থান নিয়ে আলোচনা করছেন শামশেরগঞ্জ, 1 মিনিট, আমার বলার সময় আমার শেষ না করতে আপনারা কেটে নিয়ে আপনি অডিয়েন্সের কাছে গেছেন। আজকে যে মেরিকনের কথা বলছিল, সে শামশেরগঞ্জ আর জাফরাগঞ্জের কথাও কিন্তু এখানে তোলা উচিত। সেটা কোন মেরিকনের কথা হয়েছে? 1994 মানে সালে আপনি জাফরাবাদের কথা বলছেন? হ্যাঁ, তো ওটা কোন মেরিকনের কথা হয়েছিল? 1994 সালে জলঙ্গির পদ্মা ভাঙনের পর যে দোকানগুলো ভাঙচুর হয়েছিল, কোন মেরিকনের কথা হয়েছিল? আপনাকে বলতে হবে যে আমাদের দক্ষিণ বসিরহাটে যে দাঙ্গাটা হয়েছে কোন এর জন্য হয়েছে। আমি আসবো এই প্রসঙ্গে, বেলডাঙ্গা যেটা আমি হয়েছে, এই প্রসঙ্গে কিসের আসবো, হয়েছে? এবং আপনি পরিযায়ী যে শ্রমিক পরিযায়ী প্রসঙ্গে শ্রমিক আসবো। কথা বললেন, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ আসবো, না, ব্রেকটা উনি আমার বলছেন- টাইমে নিতে হবে দাদা, ঝাড়খণ্ড মারা আমি গেছে এই প্রসঙ্গে পরিযায়ী আসবো। শ্রমিক। ছোট্ট একটা ব্রেক বেলডাঙ্গায় নেব, দাঙ্গা হলো কেন? ছোট্ট ব্রেকের পর বেলডাঙ্গায় ফিরছি, দাঙ্গাটা দেখতে কেন থাকুন হলো? ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। বহরমপুর থেকে সরাসরি বিভাজনের রাজনীতি নিয়ে কথা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে এই বহরমপুর যে জেলায় অবস্থিত, এই মুর্শিদাবাদ, সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আলোচনা করাটা, সেটা না করার কোনো অবকাশ নেই। স্পর্শকাতর বিষয়, কোনো সন্দেহ নেই। আমি সমস্ত স্পিকারদের বলবো যে যেমন এটা ঘটেছে, এটা বাস্তব, এটা থেকে শাই অ্যাওয়ে করার জায়গা নেই। আবার একই সঙ্গে আমরা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে যেন বিষয়টাকে, এই আলোচনাটাকে যথেষ্ট সংবেদনশীল এবং দায়িত্বশীল একটা জায়গায় রাখতে পারি, এটা আমি সবার কাছে অনুরোধ করব। আমি এখানেই আসবো সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু, সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদে আমরা একের পর এক, শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা, একের পর এক ঘটনা দেখেছি। আমাদের এই বহরমপুরের সতীর্থ সাংবাদিক, তাকে আমরা যেভাবে হেনস্থা হতে দেখেছি, আমারই সতীর্থ, তাকে এমন ভাবে আমরা হেনস্থা হতে দেখেছি, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল। এগুলো তো ডেফিনেটলি আপনাদের এই প্রশ্নের জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই করতে হবে, এবং মানে প্রশ্নের জবাবদিহি নয়, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো ডেফিনেটলি কন্ডেম করা হচ্ছে, এবং এগুলো মোটেও সমর্থনযোগ্য নয়। বিভাজনের রাজনীতি আমাদের দল বলে না। মমতা ব্যানার্জির স্লোগান সম্প্রীতির বাংলা, কিন্তু যে বিভাজনের রাজনীতি বিজেপি খুব পরিকল্পিতভাবে আনছে, যে অভিযোগ করেছেন যে মিম থেকে শুরু করে বাকি সকলকেই রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যে যেভাবেই হোক। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন যেটা ওঠে যে আইন তো সবার জন্য সমান, প্রশাসনকে তো সবার ক্ষেত্রে একই ভূমিকা নিতে হবে। প্রশাসন অর্থাৎ নিচ্ছে। কেউ যদি
কোনো ইস্যুতে লাগাম ছাড়া একটা তাণ্ডব চালায়, তিনি যে ধর্মেরই হন না কেন, সেখানে তো একই রকম ভাবে অ্যাক্ট করা দরকার। একদমই, এবং করা হচ্ছেও তো। যেখানে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থেকেছে, আমরা দেখেছি। আমরা পাশে বসে আছেন না দুলাল দা, হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনাও আমরা দেখেছি। না, আপনি যেটা বলছেন যে আপনি নিজেই বললেন যে এটা খুব সংবেদনশীল বিষয়, অতএব প্রশাসনকেও খুব সংবেদনশীলতার সাথেই এই ব্যাপারগুলোকে ট্যাকল করতে হবে। সেখানে করতে গিয়ে কিছু সময় যাচ্ছে। সংবেদনশীলতার সঙ্গে ট্যাকল করা আর নীরব দর্শক হয়ে থাকা নিশ্চয়ই এক নয়। হ্যাঁ বলুন। সংবেদনশীলতার সঙ্গে হ্যান্ডেল করা, নীরব দর্শক হয়ে হ্যাঁ, থাকা, দর্শক কেন এটা হবে? নিশ্চয়ই এক নয়। সাথে সাথে এসপি গেছেন সেখানে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে তিনি গোটা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনবার চেষ্টা করেছেন। আমি আসবো, আমি একটুখানি এখানে দুলালদার কাছে আসি। দুলালদা, আমরা জাফরাবাদের যে গরু ঘটনা দুধ দেখেছি। দেয় তার একটু লাথি খাওয়া ভালো, কার উক্তি? এই রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুলালদা, আমি একটু স্মরণ করিয়ে দিই, হরগোবিন্দ দাস চন্দন দাসের ওই ভয়ঙ্কর পরিণতির পর মুর্শিদাবাদ সিপিআইএম এর তরফ থেকে প্রথম যে বিবৃতি দেওয়া হয়েছিল, হরগোবিন্দ দাস চন্দন দাস আপনাদের কর্মী ছিলেন, সেখানে কিন্তু তাদের নাম উল্লেখ করা হয়নি। পরবর্তীকালে যখন ব্যাপক একটা শোরগোল প্রতিবাদ এটা শুরু হয়, তখন একটা রিভাইজড বিবৃতি আসে, এবং চন্দন দাস, হরগোবিন্দ দাসের পরিবার, তারা বলছেন শুভেন্দু অধিকারী পাশে ছিলেন, তারা বিজেপিকে সমর্থন করবেন। ঠিক, আমি বলছি যে আপনি জানেন কিনা জানি না, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের দুর্ভাগ্যজনক মৃত্যু তার মূলে ছিল তার আগের দিনের ওয়াকফ সম্পত্তি নিয়ে গন্ডগোল। তারপরে সেটা গিয়ে পড়লো ওখানে হিন্দু মুসলমান হলো, যারা দীর্ঘদিন একসাথে বসবাস করছিলেন। এবং আমরাই প্রথম সেই টিমে আমিও ছিলাম। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি তারা গিয়েছিলেন। মীনাক্ষী ছিল না, মোহাম্মদ সেলিম ছিল, আমি ছিলাম, এই জেলার সেক্রেটারি জামির মোল্লা ছিলেন। দুর্ভাগ্যজনক ঘটনা, ওটাকে নিয়ে রাজনীতি আমি করব না, কিন্তু কথাটা হচ্ছে এই রাজ্যে মুসলিমরা এবং হিন্দুরা, আমার জন্ম তো এখানে, 70 বছর বয়স আমার, কোনোদিনও আমরা দেখিনি। স্বাধীনতার সময় অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু তারপরে কংগ্রেসের 30 বছর গেছে, বামফ্রন্টের 34 বছর ছিল, এমনটা শুনিনি। যেটা মুখ্যমন্ত্রী সেদিনও বিধানসভা নির্বাচনে এসে বক্তৃতা করলেন যে মুখ্যমন্ত্রী এই যদি না থাকতো, তৃণমূল যদি না থাকে, তাহলে মুসলমানদের নিরাপত্তা থাকবে না। আজকে শুনছি, আর বিজেপিকে ভোট না দিলে হিন্দুদের নিরাপত্তা থাকবে না মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদের 70% হচ্ছে মুসলিম। আমি আসবো এই প্রসঙ্গে। আমি একটুখানি, আমি আবারও সবাইকে বলছি অতীতে কখনো যে আমরা দেখিনি যেন আমরা। দায়িত্বশীল এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করছি, যেন দায়িত্বশীল ভাবে আলোচনা করি। সাখারত বাবু, হ্যাঁ, আমি দায়িত্বশীল ভাবে আলোচনা করবো। আপনারাই এই বিভাজনের রাজনীতি একটাও আমদানি করবো না। করেছেন বলে অভিযোগ। আমি নিজের মন্তব্য আমি একটাও এখনো পর্যন্ত করিনি, ইনাদের পয়েন্টে পুটি করেছি, নিজে থেকে একটাও ঝুলি থেকে বের করিনি। উনি প্রথম বললেন যে বিজেপি, আপনারাই বলেছে হিন্দু মুসলমান ন্যারেটিভ অমক তমক ইত্যাদি সাম্প্রদায়িক অনেক কিছু বলেছেন। একমাত্র বিজেপি অটল বিহারী বাজপেয়ীজির প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোম্বাই মহরমের তাজিয়া এবং গণেশ পূজার ভাসান একই সাথে একই সঙ্গে একই রুটে গেছে, সুষ্ঠুভাবে করাতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য, এই বাংলায় মেরুকরণ কে করছেন? দুর্গাপুজো ভাসান কবে হবে পঞ্জিকা লিখতেন আগে কে? বেনু মাধবের পঞ্জিকা। এখন লিখছেন বেনি মাধবী, অর্থাৎ মমতা ব্যানার্জি। কবে দুর্গাপূজা ভাষণ হবে, কবে দুর্গাপূজা ভাসান হবে সেটা ঠিক করছে উনি। আমি এখানে একটা প্রশ্ন করি। এক মিনিট, না, মহরমের মিছিল আগে যাবে, অর্থাৎ হিন্দু আগে না মুসলিম আগে, অর্থাৎ হযরত মোহাম্মদ আগে না দুর্গা আগে? এই আমি এত ডিটেইলে আপনাকে যেতে না দ্বিতীয়ত করব। কথা, আবারও বলছি, আমরা কিন্তু না। একটা অত্যন্ত স্পর্শকাতর সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা আমি আগে করছি। পরে আমি বলি নো। দুলালদা বললেন আমরা একই সঙ্গে বাস করছি। চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা খুন হওয়ার আগে পর্যন্ত একসঙ্গে বাস করছে। ওনাকে স্মরণ করে দিতে চাই, মোহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধী এই ভারতবর্ষে একসঙ্গে বাস করেছেন। আমরা জানি এবার পয়েন্ট প্লিজ, এবার আমার একটা প্রশ্ন। এই জন্যই বাংলায় আবার বিভাজন হবে। এবার শুনুন। সেই দুলাল এক সেকেন্ড, এর মধ্যে আমরা কি দেখলাম? এক সেকেন্ড, এই জেলাতে হবে। এই জেলাতেই 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুন কবির তিনি নতুন পার্টি
গঠন করে ফেললেন এবং সাম্প্রতিক একটা স্টিং অপারেশনের ভিডিও, যেটা নিয়ে হুমায়ুন কবির প্রথমে বললেন এআই। আমরা দেখলাম বিজেপির তাবড় নেতারা তারা এআই এর থিওরিতে যাচ্ছেন, তারপর হুমায়ুন কবির তিনি বললেন 51 মিনিটের ভিডিও, ওটা ওরা কাটছাঁট করেছে। হুমায়ুন কবিরকে দিয়ে আপনাদের এত, হুমায়ুন কবিরকে ডিফেন্ড করতে আপনারা নামলেন কেন? কে হুমায়ুন কবিরকে ডিপেন্ড করছে? আপনারা এআই অচল পয়সা এআই করিয়ে- বলে এআই বলেছেন আপনি, আবার তারপর উনি আবার বলছেন যে এটা নাকি 51 মিনিটের ভিডিও। দেখুন, আমি হুমায়ুন বাবুর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করার আচ্ছা, বেগতিক দেখলে এক ভিডিওতে এক তো করে, এক এক করে, ওখানে এক এক বলা হচ্ছে যে বিজেপি প্রায় 1000 কোটি টাকা হুমায়ুন কবিরকে এক মিনিট দিয়েছে। শুনেন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন। গতবার পা ভেঙে হুইল চেয়ারে ভোট করেছি এবং এবং ভোট ডিক্লেয়ার আগে ওটা AI কি AI না, এর দায়িত্ব আপনারা কেন নিতে গেলেন? হুমায়ুন কবিরকে ক্রিয়েট করেছেন কে? মমতা ব্যানার্জি। না, এটা এআই কি এআই নয়, হুমায়ুন কবিরেরটা এআই কি এআই নয়, তার দায়িত্ব আপনারা কেন নিতে গেলেন? কেউ নেয়নি, হুমায়ুন সবাই কবির নিয়েছে। নিজেই নিয়েছে। হুমায়ুন কবির আর তিতি- অমিত শাহকে যখন প্রশ্ন করা হয়েছে, অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন, ওই প্রেস কনফারেন্সেও আমি ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন, চাইলে এরকম 1000টা এআই ভিডিও করে দিতে পারবেন। হ্যাঁ, ঠিকই তো প্রধানমন্ত্রী নাম না করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা হচ্ছে এআই ভিডিও করে দিতে পারে। হাত না ভেঙে ব্যান্ডেজ করে হাত ভেঙেছে বলতে পারে, সে কেন আপনি কিন্তু এই কথা হুমায়ুনই বলবেন? তো বলছে যে এখন ওটা 51 মিনিটের সত্যিকারের ভিডিও। হুমায়ুন তো অনেক কিছু বলে, উনি তো বাবরি মসজিদ বানিয়ে ফেলবেন, বানাতে পেরেছেন? আগে বানান। অভিষেকের উনি তো- অভিযোগ, উনি তো মমতা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই আরে এই- হুমায়ুন- এক সেকেন্ড অকারণে প্রশ্নটা অপ্রাসঙ্গিক শুনুন না, গুরুত্ব দিচ্ছেন। যে এই হুমায়ুন কবির এই মিম এগুলো সবই হচ্ছে আসলে আপনাদের এজেন্ট। হুমায়ুন কবির কার বিধায়ক ছিলেন? কাদের প্রার্থী ছিলেন? তৃণমূলের ছিল, কাদের BJP র প্রার্থী ছিল। ছিলেন? আরে ও তো বিজেপির একটু বললেন বিজেপির 2019-এ আপনাদের লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, একদম। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, আমি দাঁড়ান এই কারণেই দাঁড়ান আমি এই কারণে হুমায়ুন এই কবির সমস্ত মানুষের এখানে এটাও মানতে আলোচনা হবে বেকার। যে এই মেরুকরণের এই ধরনের উনি এই কংগ্রেস করেছেন, মেরুকরণের রাজনীতিতে, তৃণমূল করেছেন। এই মেরুকরণের রাজনীতিতে না, এক সেকেন্ড, বিজেপির সঙ্গে এক সেকেন্ড, তৃণমূলের বিজেপি করেছে। সমপরিমাণ দায়ী। কিন্তু রেহান সমপরিমাণ দায়ী। হুমায়ুন কবির প্রাসঙ্গিক হয়েছে কাদের জন্য? কংগ্রেস দায় এড়াতে পারে? কংগ্রেসে যখন ছিল তখন এই সমস্ত বাদনামগুলো করতো না, তখন একটা তারপর তো আবার ফিরেছিল। সিস্টেমের মধ্যে ছিল, কি বলবে কি বলবে না আপনি দেখবেন, তখন এত বাজে বাজে কথা তখন বলতো না, কারণ আরে ভাই, দলের একটা বিজেপিতে discipline জয়েন আছে। করার পর এবং- কংগ্রেসে গেছে। এবং তুমি কি তার যে বলছো? কোনো বিজেপিতে ethics নেই, ক্যান্ডিডেট তার হওয়ার যে পর কোনো কংগ্রেসে ethics নেই। গেছে। 2019-এ দেখলাম লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, লোক আবার গেছেন আমার- তিনি তৃণমূলে। আমি আচ্ছা, কি এখানে হুমায়ুন এক সেকেন্ড, এক এক করে, এক এক করে, এক এক করে, এক এক করে। হুমায়ুনের চ্যাপ্টার ক্লোজ করুন। না, ওটা আপনার পছন্দের সিলেবাস না হলে কি করে, পছন্দের চ্যাপ্টার না হলে কি করে হবে? অপ্রাসঙ্গিক না, একটা না। বিষয়। মৌপিয়াদি এক সেকেন্ড, বেঁধে এবং রেখেছি এই মানে প্রসঙ্গে- বললেন- এক সেকেন্ড, সঞ্জয় বাবু আপনি এখানে নিশ্চিন্ত বোধ আচ্ছা, করবেন এই না? এক মন্দির সেকেন্ড, মসজিদের এক সেকেন্ড, এক রাজনীতি। সেকেন্ড। আপনি নিশ্চিন্ত বোধ করবেন না, আজকে হুমায়ুন কবিরকে আপনাদের বিজেপির এজেন্ট লাগছে। হুমায়ুন কবির 2024-এর আগে দাঁড়িয়ে যখন অত্যন্ত, প্লিজ আমি সবাইকে বলবো ওটা প্লিজ মেনশন করবেন না কি বলেছিলেন হুমায়ুন কবির, অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, ব্যবস্থা তখন নেননি কেন? এখন আপনাদের মনে হচ্ছে হুমায়ুন এবং কবির তিনি বলেছেন যে এক সেকেন্ড, মুখ্যমন্ত্রী বলেছেন আমি কিছু করো। বারণ করেছি, হুমায়ুন কবির কি বলেছিলেন সে দায়িত্ব তার, এবং সেটা সেই মানে সময় দল পার্টি- দায়িত্ব নেবে না? না, দল এবং close সেই করেছে। সময় তো তিনি দলে ছিলেন, দল কেন সাসপেন্ড করলো এক না? সেকেন্ড রেহান, ধৈর্য ধরতে হবে প্লিজ, ডোন্ট ইন্টারাপ্ট। তখন দল থেকে বলা হয়েছিল যে যে কমেন্ট তিনি করেছেন দায়িত্ব তার। না, না, এটা প্রথম কোনো কথা হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি শাখারবদার কথা বলবো, উনি এটা বললেন যে মুখ্যমন্ত্রী মানে মমতা হুমায়ুন বন্দ্যোপাধ্যায় কবির কি তৃণমূলের তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন নয়? না, একদমই নয়। ও বরাবরই এই দল সে দল করে বেরিয়েছে। আজকে প্রমাণ হয়ে গেছে যে আলটিমেটলি বিজেপির এজেন্ট, যে 1000 কোটি টাকা নিয়ে কি কাজটা করতে তা যাচ্ছে। আমি খুব সংক্ষেপে একটু না, আসি। আজ মৌপিয়াদি একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে উনি এটা বললেন যে এই যে সিম্প্যাথি পলিটিক্স আনার, যেটা মমতা ব্যানার্জির সংক্ষেপে বিরুদ্ধে উনি অভিযোগ আনলেন, অ্যাকচুয়ালি 2014 সালে মোদি যখন প্রথম ভোটে লড়েন, সংক্ষেপে। যে আমি চাওয়ালা বলে যে এলিট সেকশন যাতে ওকে কোনোভাবে কোশ্চেন না সেটা তো করতে পারে, political, এক সেকেন্ড, না সেটা তার মানে সব ক্ষেত্রেই। এটা চলছে না, কিন্তু। প্লিজ এক সেকেন্ড, আমি এখানে একটুখানি একটা ব্রেকে যাওয়ার সময় আমি তার আগে দুলালদার কাছে আসি। দুলালদা, এই গোটা এই হুমায়ুন কবির এপিসোডটায় আপনি মিটিমিটি হাসছিলেন, মন বোঝার চেষ্টাও তো হয়েছে নিউ টাউনের 5 তারা হোটেলে, হ্যাঁ। মনও দিল না বধূ, এখন আপনি হাসছেন কিন্তু মন বোঝার চেষ্টা তো হয়েছে। মিটিং ফিক্স হয়ে গেছিল। এবং এইখানে রানীনগরে প্রেমে ব্যর্থ। এক সেকেন্ড, প্রেমে ব্যর্থ মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির। 2024-এর পরিসংখ্যান অনুযায়ী রানীনগরে 700-র কাছাকাছি ভোটে বামেরা এগিয়ে রয়েছে। সেই ইকুয়েশন মাথায় রেখে হুমায়ুন কবিরের মন বুঝতে যাবেন আপনারা? হুমায়ুন কবিরের মন বোঝার প্রয়োজন ছিল না।
স্পষ্ট কথা। আমার কথাটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে হুমায়ুন কবির প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষের সমস্যাগুলি, ভোট হবে, বিধানসভার ভোট হবে রাজ্যের মানুষের সমস্যাগুলি নিয়ে, কতটা সমাধান করতে পেরেছে রাজ্য সরকার, কতটা পারেনি, দিল্লি সরকারের কি দায়িত্ব ছিল এই রাজ্যের মানুষের প্রতি, সেটা কতটা হয়েছে কতটা হয়নি, সেগুলো যাতে আউটসাইডে চলে যায়, প্রশ্নের বাইরে চলে যায়, মানুষের মাথা থেকে বেরিয়ে যায়, তার জন্য ইউজ করা হয়েছে প্রচার মাধ্যমকে এবং নিয়ে আসা হয়েছে বিভাজন। আসবে একটা ছোট্ট ব্রেক আমাকে নিয়ে নিতে আসা হবে, হয়েছে SIR ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন এক ভোটের সেকেন্ড। ক্যারাভ্যান। উনি বললেন দিল্লি সরকারের কথা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান বহরমপুর থেকে সরাসরি। আমার সহকর্মী কল্যাণদা আমার সঙ্গে রয়েছেন। আমি কল্যাণদাকে রিকোয়েস্ট করবো অডিয়েন্স থেকে দুটো প্রশ্ন নিয়ে নিতে। কল্যাণদা প্লিজ। আমি প্রশ্ন করব বিজেপির কাছ থেকে যে এই যে রান্নার গ্যাস এর যে হাহাকার পড়েছে, সাধারণ মানুষের যে এত হয়রানি, আসছে দিন কি এটাই বলে? থ্যাংক ইউ। শাখারভ দা। আপনারা ভুলে যাচ্ছেন এই গ্যাস যেটা নিয়ে বলছে, আমি খুব আনন্দ পেলাম আপনার এই ধরনের প্রশ্নে। কারণ এই গ্যাসের সিলিন্ডার, গ্যাসের কানেকশন নিতে গেলে আগে এমপি আর এমএলএদের কোটায় নিতে হতো, আর বাজপেয়ীজির আশীর্বাদে আপনাদের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে পাইপের মাধ্যমে। শাখারভ দা, আপনি তো সেরকম কথা বলছেন যে রুটি পাওয়া যাচ্ছে না, তাহলে কেক খাও। 400 টাকার গ্যাস আজকে কত টাকায় নিতে হয়? আপনাকে প্রশ্নটা করেছে রেটটা কেন বেড়েছে, প্রশ্নটা আপনি তো মূল্যের, ঠিক প্রসঙ্গটাকে চেঞ্জ করে অ্যাসপেক্টটাকে চেঞ্জ করে ফেলেন। দাম। না, কোনো চেঞ্জ করিনি। এত বাড়ছে কেন গ্যাসের প্রাইস? গ্যাসের দাম কংগ্রেস কেন? শাসনে 400 টাকা ছিল, আরে সেটা কেন এই আপনার জায়গায় গায়ে যে জামাটা ছিল সেই জামাটা আজ থেকে 10 বছর আগে কত ছিল, আজকে কত এসছে এটা তো সেটাকে বিজেপি বলুন। দ্রব্যমূল্য আগে আমি বৃদ্ধি, 5 টাকা কেজি দ্রব্য- চাল খেয়েছি। জামার গ্যাসের বেড়েছে, গ্যাসের জামার দামে গ্যাস তফাৎ এক আছে। জিনিস নয়। আরে দিদি ভাই, এটা আমি একটা 5 essential টাকা commodity। কেজি চাল খেয়েছি। গোটা ভারতবর্ষ আজকে জুড়ে 50 টাকা কেজি দ্রব্যমূল্য চাল বৃদ্ধির কিনেছি। অভিযোগটাই তো বিজেপির এগ্রিকালচার গুডসের দাম, এক মিনিট তুলাতে প্রশ্ন আমায় করেছে। 400 টাকা যখন এক- গ্যাসের এক- দাম আমাকে ছিল, বলেছে, আন্দোলন আপনারা করতেন। এক সেকেন্ড, ডোন্ট ডিস্টার্ব মি। এক সেকেন্ড। এগ্রিকালচার 350 টাকায় বাজপেয়ী গ্যাসের সিলিন্ডার দিয়েছেন। আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে যাই। 350 টাকায়। আগামী দিনে 2000 টাকায় গ্যাস কিনবেন, অপেক্ষায় থাকুন। আপনার মাইনা 50,000 টাকা হবে। দিয়ে বাড়াবে বিজেপি সরকার। বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতা আসার পরেই দিয়ে হবে আমি কেন্দ্রের এটা হারে। এটা এটা- বিজেপি এটা- সরকার আসছে না। সঙ্গে সঙ্গে এক সেকেন্ড, নয়ডায় কি হচ্ছে একটু খোঁজ নিন। বিজেপি সরকার আসছে না। এক সেকেন্ড, নয়ডায় কি হচ্ছে একটু খোঁজ নিন। এক আসছে সেকেন্ড, মানে কি? এক সেকেন্ড রেহান প্লিজ। আর একটা প্রশ্ন নেব প্লিজ, সংক্ষেপে। নমস্কার মপিয়াদি, একটা জিনিস আমি বলি, আমি অন্য ঘটনা আছে, একটা প্রশ্ন রাখবো। আমরা হিন্দু, আমাদের বিভাজন রাজনীতি নেই, এখানে সম্প্রীতে থাকি, কিন্তু হিন্দু বড় আবেগ হলে রাম আমাদেরও বড় আবেগ হিন্দু হিসাবে, আমি তৃণমূল করি। কিন্তু বিষয়টা হচ্ছে এই রাম মন্দির করে শাখারা বাবু নভেম্বর মাসের শেষ সপ্তাহে ডিসেম্বরে আপনার এবিপি কি বলে আনন্দবাজার পত্রিকায় এবং কোনো কিছু মিডিয়ার নাম কিছু বলুন। মিডিয়াতে বলেছেন যে রাম মন্দির মুর্শিদ হচ্ছে এবং সঠিক জায়গা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দেখলাম না উনি শিলান্যাস কোথায় করেছেন। ধন্যবাদ। নিজের পাড়ার উত্তর মন্দিরে নিয়ে ঠিক আছে। তিনি শিলান্যাস করতে ধন্যবাদ। গেছিলেন, উত্তর নিয়ে দুর্গা নিন। মন্দিরের ধন্যবাদ। উত্তর এখনো নিয়ে নিন। মন্দির করতে এক সেকেন্ড, পারেননি। ধন্যবাদ। উত্তরটা নিয়ে উনি নিন। রাম ভক্ত, আমরা উত্তরটা নিয়ে নিয়ে এবার থামতে হবে। কোথায় হচ্ছে শিলান্যাস? উনি একদম ঠিক বলেছেন। কোথায় হচ্ছে? 6ই ডিসেম্বর, তারিখটা বলতে পারেন না, আমি বলে দিলাম। সংক্ষেপে প্লিজ। আমি দুর্ভাগ্য, আমি আতঙ্কিত। বিজেপি সরকার না আসলে আমি সেই জায়গা স্থান ঘোষণা করতে পারছি না, কারণ এখানে ল্যান্ড মাফিয়া। আমি আজকে এখানে আছি, কাল সকালবেলায় আমার বাড়িটা আমার নামে আছে কিনা সন্দেহ। উনি সেটা নিজেও জানেন। উনি যে এলাকায় বাস করছেন আমাদের অনেকের জমি পরের দিনকে নেই। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বহরমপুর সহ অনেক জলাশয় ভর্তি করেছে ব্যক্তি নামে। আমি এবার খুব সংক্ষেপে একটু, একদম শেষ পর্যায়ে, আর কোনো কথা না, আর কোনো কথা না, একদম শেষ পর্যায়ে আমি পরিযায়ী শ্রমিক, মুর্শিদা হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক, তাদের বাইরে যেতে হয়, এবং যখন এই বাংলা বাঙালি নিয়ে বিতর্ক হয়, যখন অন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কখনো হেনস্থার মুখোমুখি, এমনকি খুন হওয়ার ঘটনাও ঘটেছে, তাকে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। প্রশ্ন হচ্ছে, এত পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হয় কেন? এবং এখানে শাসক দল হিসেবে 15 বছর যারা, গত 15, 1 মিনিট, আমি সময় খুব সংক্ষিপ্ত, একদম 30 সেকেন্ড করে আমি উত্তর নেব। সঞ্জয় বাবু। শ্রমিকরা কাজ করে মূলত প্রাইভেট সেক্টরে
এবার এখানকার যারা দেয়, এবার তাদের একটা স্যাচুরেশন পয়েন্টের ব্যাপার আছে, সেকেন্ড হচ্ছে পেমেন্টের ব্যাপার আছে। বাইরে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে, আমার এখানকার মেট্রো না বাইরের রাজ্যের কোনো মেডিকেল কলেজে চান্স পেলো, এটা পড়তে গেল, এটা কোনো অপরাধ নয়। স্বাস্থ্যের কারণে এখানে আপনি জব দিতে পারছেন, এমপ্লয়মেন্ট দিতে পারছেন, সে জবাব দিয়ে তো আপনাকে করতে হবে। গোটা পৃথিবী জুড়ে বাজার পাচ্ছে না বিজেপি দুলালদা। নেতৃত্বাধীন সরকার। দুলালদা, বাজার যে 34 কাজ বছর পাচ্ছে আপনিও না, ছিলেন। মমতা ব্যানার্জি সাপোর্টটা দিচ্ছেন অন্তত প্রতিটি পরিবারে বিভিন্ন দুলালদা। প্রকল্পের মাধ্যমে। দুলালদা। আচ্ছা, প্রকল্প আর এক এক করে, রেহান, রেহান। পরিযায়ী শ্রমিকরা যেভাবে হেনস্থা হচ্ছেন বললেন এখানে সঞ্চালক, সংক্ষেপে দুলালদা আমাকে শেষ করতে কিন্তু হবে। সাংঘাতিক অবস্থা মুর্শিদাবাদ জেলার, সাংঘাতিক অবস্থা। কত পরিবার যে শেষ হয়ে গেল, কত চোখের জলে শেষ। আমি রেহানের কাছে আসবো। রেহান, এটা আচ্ছা, কারণ আসবো, হচ্ছে দুলালদা। এই রাজ্যের মানুষের কাজ নেই, তাই 34 বছর ছিল কাজ। অবশ্যই ছিল, আচ্ছা রেহান, আচ্ছা না ওখান থেকে অবশ্যই কথা না। ছিল। ওখান থেকে কথা। রেহান উত্তর। দেখুন, পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে কাজ করছে, তার একটাই কারণ পশ্চিমবাংলায় কাজ নাই। লাস্ট 15 বছর ধরে যদি আপনি দেখেন, তৃণমূল সরকার আসার পর সেরকম কোনো বিনিয়োগ এখানে হয়নি। তো আমার খুব সংক্ষেপে শেষে প্রশ্ন, আজকে বাইরের আমরা রাজ্যের কতজন এক সেকেন্ড, রাজ্যে কাজ সঞ্জয় করে? বাবু এক সেকেন্ড, রেহান এক সেকেন্ড, আমি একদম শেষে শাখারব বাবুর পশ্চিমবাংলা কাছে। তাহলে রেহান থামতে বললে থামতে হবে প্লিজ। একদম শেষে আজকেই আমরা দেখছি নববর্ষে ধুতি পাঞ্জাবি পরে রাকেশ সিং থেকে কৌস্তব বাগচি তারা মাছ হাতে মিছিল করছেন, কারণ বাঙালি অস্মিতার ইস্যুতে তারাও শান দিচ্ছেন পাল্টা। আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন যে যারা মাছ মাংস বন্ধ করতো তাদের মাছ হাতে হাঁটতে হচ্ছে, এরপর তাদের দিয়ে মাছ বিক্রি করবো। আমার প্রশ্ন হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে হেনস্থার মুখোমুখি হচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে আপনারা একটা সদর্থক কেন ভূমিকা নিচ্ছেন না? আপনারা কেন সেই রাজ্যের সরকারগুলোর সঙ্গে যোগাযোগ করছেন না? কেন সেখানে কখনো অধীর রঞ্জন চৌধুরীকে ছুটতে হচ্ছে, কখনো ঈশা খান চৌধুরীকে ছুটতে হচ্ছে, কখনো শামিরুলকে ছুটতে হচ্ছে? আপনাকে বলছি, কেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা শান্তনু ঠাকুররা তারা যাচ্ছেন না? দুলালদা বলছিলেন বামপন সম্পর্কে অনেক কিছু শিল্প হয়েছে। এই হেনস্থার ঘটনা ঘটলে 34 যদি বছরে সুকান্ত এক মিনিট, মজুমদার যান 34 বছরে বা শান্তনু বাংলাকে ঠাকুর যান, তাহলে তো সেটা গন্ডায় অনেক বেশি রূপান্তরিত effective হবে। করেছে। এক মিনিট উত্তর দিচ্ছি। দুলালদার সরকার 34 বছরে বামপন সরকার বাংলাকে বন্ধায় রূপান্তরিত করেছে, আর সেই বন্ধাকে গলা টিপি হত্যা করছে তৃণমূল কংগ্রেস। ওখান থেকে কথা না, আর একদম আর না। বাইরে ওগুলো বাইরে গিয়ে। আর আপনি বাইরে যে কথা বলছেন যে পরিযায়ী শ্রমিক খুন প্রশ্নটা হচ্ছে, এড়িয়ে গেলে হবে না ভাই। আমি প্রশ্ন এড়িয়ে যাইনি, সেই কাম টু দ্য পয়েন্ট। কিন্তু রিপোর্ট বলছে ঝাড়খণ্ডে সরকার বিজেপির, উত্তরটা আপনারা দেবেন। তামিলনাড়ুতে সরকার বিজেপির। আজকে বেলডাঙ্গায় যে দাঙ্গাটা হলো, কেন? পরিযায়ী শ্রমিক খুন হয়েছে। এটা নিয়ে তো আলোচনা হয়েছে। হ্যাঁ, সেটা প্রশ্ন কোথায় পরিযায়ী প্রশ্ন শ্রমিক? হচ্ছে পরিযায়ী শ্রমিক যদি বাইরে গিয়ে যে কোনো রকম হেনস্থার মুখোমুখি হন, সেখানে আমার সিম্পল প্রশ্ন, সুকান্ত মজুমদার বা শান্তনু ঠাকুর সেখানে আরে যদি যান, এই তাহলে রাজ্যের কি দিদি বেশি- যেমন বলেছেন কি স্টেট সাবজেক্ট, তো ওই রাজ্যে পুলিশ রেহান কি প্রশাসন বলছে? খুব সাবজেক্ট, সংক্ষেপে, রাজ্য সরকার আন্ডার ওটা। খুব সংক্ষেপে আমি শেষ দেখুন, করতে হবে। পরিযায়ী শ্রমিকরা যে বাইরের রাজ্যে বিপদে পড়ছে, বেসিক্যালি যারা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতেই মানে নানা রকম অভিযোগ করা হচ্ছে, বাংলাদেশ থেকে এসছে নানা রকমের। কেরালায় কোনো অভিযোগ নেই, ঝাড়খণ্ড কেরালায় কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমার ঝাড়খণ্ডে সময় বিভিন্ন- একদম শেষ, বিভিন্ন এখানেই রাজ্যে- শেষ করতে হবে। বিভিন্ন রাজ্যে একদম তাদেরকে 10 আক্রমণ সেকেন্ড। করা ঝাড়খণ্ডে হচ্ছে। গেল। এবং বেলডাঙ্গার কারণ নাকি ঝাড়খণ্ড কারণ কিনা? বিজেপি এবং বাংলা বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বিজেপির এজেন্ডা গোটাটাকে দখল করতে চাইছে। আমি এটাই আমাদের ultimate বক্তব্য। বাঙালি বিরোধী বলে ডক্টর সাহেব দিদি জমজমাট ভোটের এই লড়াই। পরিযায়ী শ্রমিকদের শ্যামাপ্রসাদের বিরোধিতা করা। পরিযায়ী শ্রমিকদের পক্ষে অধীর রঞ্জন চৌধুরী। উদ্ধার করতে পারবেন আরে এই শ্যামাপ্রসাদের বিরোধিতা করে তৃণমূল দ্বারাই না বিজেপি দ্বারাই। বড় বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ জোড়া ভোট মুখার্জি। ফোটাতে পারবেন বহরমপুর ডক্টর বিধানসভা শ্যামাপ্রসাদ কেন্দ্রে। মুখার্জি না বলুন। দেশব্রত মৈত্র বাংলার বিজেপি কথা, প্রার্থী, বাংলার তিনি চেষ্টা। তার যে আপনি আসন বাংলার সেটা বিরোধিতা ধরে করেন, রাখতে পারবেন। শ্যামাপ্রসাদের উত্তর বিরোধিতা পাওয়া করা। যাবে এই 23 পরিযায়ী এপ্রিল শ্রমিকরা ভোট, যখন বিপদে পড়ে, 4 মে অধীর রঞ্জন ফলাফল চৌধুরী তাদের ঘোষণা। পাশে দাঁড়ায়। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ভোটের ক্যারাভান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি। থ্যাংক ইউ সো মাচ।